We are live now, sir. আসসালামু আলাইকুম সুধীবৃন্দ। আমি আজকে বেসিক ডেন্টাল স্কুল বন্ড থেকে ফায়রুজ হাফিজা হুমা কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার থেকে বলছি। আমাদের সাথে আজকে স্পিকার হিসেবে আছেন প্রফেসর ডক্টর অনুপম পোদ্দার স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড অফ পেরিওডন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথোলজি, ঢাকা ডেন্টাল কলেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এখন আমি কি শুরু করব ফাইরুজ? জি স্যার, আজকের টপিক আমাদের লং কেস এবং শর্ট কেস। লং কেস এন্ড শর্ট কেস। জি জি স্যার, সব ক্লিয়ার। জি স্যার, ধন্যবাদ ফাইরুজ। আজকে এই সুন্দর শরৎ সন্ধ্যায় তোমাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা। তো আমার স্টুডেন্টরা যে যেখানে থেকে আমার লেকচারটা শুনছো, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। তোমাদের সামনে পরীক্ষা, তোমরা খুব দুশ্চিন্তায় আছো বোধ হয়। তবে আমি এই পেরিওডন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথোলজি এই প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্বন্ধে কিছু আলোকপাত করতে চাই, কিছু আলোচনা করতে চাই, যেটা তোমাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে পরীক্ষাটা, শর্ট কেস এবং লং কেস, সেটা কীরকম হবে এবং কীভাবে অ্যান্সার করা উচিত, সে সম্বন্ধে আজকে আমি একটু আলোকপাত করব। আশা করি তোমরা সেই জিনিসগুলো বুঝতে পারবে এবং তোমরা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তো আমরা পরীক্ষার সিস্টেমে আমরা আসলে অনেকেই জানি না যে আমাদের আসলে পরীক্ষার মার্কগুলোর ডিস্ট্রিবিউশন কি, কিভাবে আমাদের পরীক্ষার মার্কগুলো ডিস্ট্রিবিউশন করে। আমাদের দেখা যায় যে আমাদের স্টুডেন্টরা তো অনেকে জানে না, অনেক সময় দেখা যায় আমাদের টিচারও হয়তো বা ঠিক মতো এটাকে ইউজ করতে পারে না। সেক্ষেত্রে হয় কি যে আমাদের মার্কিং করতে অনেক সমস্যা হয়। আসলে বর্তমান যে কারিকুলাম, ফোর্থ ইয়ারের যে কারিকুলাম, সেই কারিকুলামের যে মার্কিং সিস্টেম আছে, সেই সিস্টেমে আমি দেখেছি যে তো যে মার্কিং যে সিস্টেম, সেই সিস্টেমে আমরা যদি ঠিক মতো পরীক্ষা দিই, আমরা টিচাররাও মানে কাউকে মার্ক কম দিতে পারবো না এবং ছাত্ররাও যদি চায় তারা অ্যান্সার ভালো দিলে তারা ভালো মার্ক পাবে। সিস্টেমটা এরকম, যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করে থাকি, যদি আমাদের এই মডিউলটাকেই আমরা পারফেক্টলি ইউজ করে আমরা পরীক্ষা নিতে যাই, যেটা বোথ টিচার এবং স্টুডেন্টদের জন্য খুব উপকারী। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের ভাইভাতে মার্ক, টোটাল মার্ক হচ্ছে 100 মার্ক। আমার সেখানে হচ্ছে তোমার তোমার ভাইভা হচ্ছে 50 এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 50 মার্ক। ভাইভাতে আমরা এক্সটার্নাল ইন্টারনাল দুজনের কাছে 25 মার্ক ডিস্ট্রিবিউশন করা থাকে এবং প্র্যাকটিক্যাল যেটা, সে প্র্যাকটিক্যালের মধ্যে ভাগ আছে, সেটা হচ্ছে আমাদের যে অসপি বলে, যেটা আমরা ওরাল স্ট্রাকচারাল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, অসপি যেটা বলি, ওর সেই অসপি এক্সামিনেশনে আমাদের টোটাল মার্ক হচ্ছে 20 এবং তারপর হচ্ছে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন, যেটাকে আমরা শর্ট কেস এবং লং কেস হিসাবে ভাগ করতে পারি, সেটা হচ্ছে মার্ক 20। আরেকটা হচ্ছে তোমরা প্র্যাকটিক্যাল, যেটা তোমরা মানে বিভিন্ন স্লাইড তোমরা মানে দেখা গেল ড্রয়িং করছো, বিভিন্ন স্লাইড ড্রয়িং করো, সেই স্লাইডের উপর 5 মার্কস এবং লগ বুক, তোমরা যে সারা বছর যে পেশেন্ট দেখেছো, সেই পেশেন্টের যে হিস্ট্রিগুলা, সেটার উপর তোমাদের 5 মার্ক থাকে, ডিসিশন করা থাকে। এইভাবে টোটালি আমাদের 100 মার্কের উপরে আমরা মূল্যায়ন করে থাকি। তো আমরা এখানে এখন যে দেখছি যে আমরা যে ক্লিনিক্যাল এক্সামিনেশন, আমরা আজকে ক্লিনিক্যাল এক্সামিনেশন মানে আমরা এই 50-এর উপরেই আমরা একটা আলোচনার একটা সীমাবদ্ধ রাখবো। সেখানে আমি দেখতেছি যে অসপি 20 এবং তোমার ক্লিনিক্যাল এক্সামিনেশন 20, সেখানে শর্ট কেস এবং লং কেস থাকবে, আর হচ্ছে তোমার প্র্যাকটিক্যালের মধ্যে প্র্যাকটিক্যালে 5 এবং লগ বুকে 5, এর টোটাল 50-এর উপরে আমরা আজকে আলোচনা করব। বাকি 50-এর আলোচনা ভাইবা সম্বন্ধে, সেটা আগামী লেকচারে আমরা আলোচনা করব। তো আমরা যে অসপি আমাদের যে থাকবে 20টা অসপি থাকবে। সেই অসপির মধ্যে 20টার মধ্যে থাকবে তোমার, সেখানে স্লাইড থাকতে পারে, সেখানে থাকতে পারে তোমার এক্সরে এবং তোমার সেখানে ইনস্ট্রুমেন্ট, এক্সরে ইনস্ট্রুমেন্ট স্লাইড, এই তিনটে মিলেই আমাদের টোটাল 10টা দেওয়া হয়। মানে আমাদের পার্সপেক্টিভ দেখা যায় যে স্লাইড অনেক সময় কম থাকে,
যাদের স্লাইড বেশি থাকে, যেমন আমাদের ঢাকা ডেন্টাল কলেজে অনেক স্লাইড আছে, আমরা স্লাইডটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। আবার স্যার যেখানে কি স্লাইড কম স্লাইড আছে থাকতে সেখানে প্লিজ? স্লাইড কম দেয়। হ্যাঁ, আবার যেখানে মানে এক্স-রে দেওয়া যায় এবং ইনস্ট্রুমেন্ট আমরা দিতে পারি। যেমন এইভাবে আমরা ১০ টার উপরে আমি করি এবং আমরা অস্পিডে দেখা যায় আমাদের মার্কটা তোমার যে সময়কালটা অনেক জায়গায় ২ সেকেন্ড ২ মিনিটও দেয়, অনেক সময় ২.৫ মিনিট, অনেক জায়গায় ৩ মিনিট। এটা আসলে মানে এটা ইনস্টিটিউট টু ইনস্টিটিউট তাদের ইন্টারনাল এটা বা এক্সটার্নাল বসে যে ঠিক করে নেয় যে কত মিনিট। তবে আমার মনে হয় আইডিয়াল যেটা সেটা হলো ২ মিনিট। ২ মিনিটের মধ্যে সেটা করতে পারলে এটা বেটার হয়। তো অনেক সময় দেখা যায় ২.৫ মিনিট বা ৩ মিনিট সময় নেয়। কিন্তু আইডিয়ালি আমার যতটুকু জানা সেটা সেটা হলো যে আমাদের কন্ট্রোল অফিসের যে নিয়মে সেটা ২ মিনিট রাখতে হয়। মানে ২ মিনিটে মার্ক ২ মিনিটেই আমাদের অ্যান্সারটা দিতে হয়। তো আমরা অ্যা এখানে মানে আমরা ২০ মার্কের পরীক্ষা এবং অসপি পরীক্ষাটা যেকোনো একদিন আমাদের মানে দিন অফিসে কন্ট্রোলার অফিসে আমাদের যে রুটিন থাকে সেটা একদিনের মধ্যে সবগুলো পরীক্ষা সবাই একদিনের মধ্যে অসপি পরীক্ষা দিতে হয়। ইউনিভার্সিটির রুলস হলো যে তোমার প্রত্যেকটা পরীক্ষায় একটা স্টুডেন্ট মানে ভাইবা প্র্যাকটিক্যাল প্রত্যেকটা স্টুডেন্ট একটা পরীক্ষা ২ দিনে দিতে হবে। কারণ ২ দিনে পরীক্ষা না দিলে তোমার মানে রুলস অ্যান্ড রেগুলেশন টা ফলো হয় না। এজন্য আমাদের দেখা যাচ্ছে যে একদিন অস্পে রাখা হয় এবং অন্যদিন আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন এর জন্য আ করা হয়। তো আমরা আ যে জিনিসটা দেখছি সেটা হলো আমরা মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন এখন আমরা আসি। সেটা হলো আমরা শর্ট কেস এবং লং কেস। এটা আমরা আ মানে এবার করোনার জন্য অনেক জায়গায় হয়তোবা ঠিকমতো পেশেন্ট পাওয়া যাচ্ছে না বা যাবে না। সেক্ষেত্রে আমরা আ মানে শর্ট কেসকে আমরা যদি লং কেস আমরা পেয়ে থাকি, তাহলে লং কেসকে আমরা শর্ট কেস হিসাবে নিয়ে আমরা হয়তোবা অনেক সময় আ মানে আমাদের এই কাজটা মানে শর্ট কেসের কাজটা আমরা চালিয়ে নিতে পারি। তবে সেখানে আমাদের শর্ট কেস করার সময় আমরা এগুলি মাথায় রাখতে হবে। শর্ট কেস এক্সামিনেশন কিন্তু কোনো ভাইবা ইউজুয়ালি শর্ট কেস এক্সামিনেশন কোনো ভাইবা থাকে না বা থাকার কথা না। কিন্তু অনেক সময় আমাদের এক্সামিনাররা সেই জিনিসগুলো আসলে শর্ট কেস সম্বন্ধে হয়তো ধারণা কম থাকাতে কারণে বা আমাদের অনেকে সেই জিনিসটা না বোঝার কারণে শর্ট কেসে অনেকে মানে ভাইবা কোয়েশ্চেন জিজ্ঞেস করে। আসলে শর্ট কেস সিস্টেমটা এরকম, শর্ট কেসে কোনো ভাইবা নেওয়া যাবে না। মানে টোটাল পেশেন্টকে একটা স্টুডেন্ট কিভাবে একটা স্টুডেন্ট একটা মানে পেশেন্টকে সে এক্সামিন করবে বা পেশেন্টের কিভাবে হিস্ট্রি নিবে এবং পেশেন্টকে কিভাবে সে ফলো আপ করবে, এই জিনিসগুলোই আমাদের শর্ট কেসের মূল বিষয়। মানে আমরা শর্ট কেসে যে ১০ মার্ক এটা আমরা এভাবে করতে পারি যে ১০ মার্ক শর্ট কেসের জন্য এবং ১০ মার্ক লং কেসের জন্য আমরা রাখতে পারি। এটা মানে পুরোটাই হচ্ছে এটা মানে রুলস নাই, কিন্তু আমরা ইন্টারনালি সেটা এরেঞ্জ করতে পারি ১০ মার্ক শর্ট কেসের জন্য এবং ১০ মার্ক আ লং কেসের জন্য। শর্ট সেখানে আমরা দেখা গেল যে আমরা যে এক্সামিনার থাকবো ইন্টারনাল দেখা গেল যে আমরা যদি ১০ জনের পরীক্ষা নিই, ১০ জনের ৫ জন ৫ জনের শর্ট কেস ইন্টারনাল নিলো আর ৫ জনের শর্ট কেস এক্সটার্নাল নিলো। আবার দেখা গেল আমরা যখন লং কেসের ক্ষেত্রে আসলাম, আ স মানে লং কেসের ক্ষেত্রে দেখা যায় যে, যে ৫ জন এক্সটার্নাল নিয়েছেন, সে ৫ জন ইন্টারনাল নিবে লং কেসে এবং যে ৫ জন ইন্টারনাল নিয়েছে সে ৫ জন এক্সটার্নাল নিবে লং কেসে। এভাবে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা আ মানে মানে আমাদের এক্সটার্নাল, ইন্টারনাল উভয়কে জাজমেন্ট করা যেতে পারে আমরা। আ সেটা হবে কি ছাত্রদের মানে অ্যাকচুয়ালি তাদের যে আমাদের মূল্যায়নটা আমাদের পারফেক্ট হবে। আমরা আমরা সঠিকভাবে ছাত্রদের মূল্যায়ন করতে পারব। তো ওইভাবে আমরা করতে পারি। এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের যে শর্ট কেসের যে কথা বলতে চাচ্ছি, শর্ট কেসের ভাইবা বলে কোনো কথা আমরা আ মানে ইউজুয়ালি হওয়া উচিত না। সেটা শর্ট কেস হলে পুরো পেশেন্ট কিভাবে সে ডিলিং করবে সেটার উপরে আমাদের অ্যা মূল্যায়ন করা উচিত। তো আমি মনে করি সেটা একটা এক্সাম্পল হিসাবে আমি একটা শর্ট কেসের একটা এক্সাম্পল আমি তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে তোমাদের জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে। যেমন আমি জি স্যার। শর্ট কেসে মার্ককে আমি ১০ টা ভাগে ভাগ করব। ১০ টা ভাগে ভাগ করে মানে ১০ মার্ককে ১০ টা ভাগে ভাগ করব। যেমন আমি একটা স্টুডেন্ট যে তাকে দেখব সে যখন সে এক্সামিনেশন মানে মানে শর্ট কেস দিতে আসছে বা যখন সে পেশেন্ট এক্সামিনেশন করতে আসলো, তখন সে দেখব সে প্রপার পিপিই পরে আসছে কিনা। এটার উপর সে ১ মার্ক পাবে। যে প্রপার পিপিই বলতে কি বুঝি? যেমনি আমি করোনাকালীন সময়ে এখন বলতে পারি যে সে সে মাস্ক পরে আসছে কিনা, সে হেড কভার পরে আসছে কিনা, সে শো কভার পরে আসছে কিনা, সে ফেস শিল্ডটা ব্যবহার করছে কিনা বা সে মানে তার অ্যাপ্রনটা ঠিক মতো পরে আসছে কিনা। অ্যাপ্রনটা তার
মানে ধোয়া আছে কিনা, ধৌত করা আছে কিনা, না পুরাতন অ্যাপ্রন করে আসছে, এই জিনিসগুলা দেখবো। তারপরে আমরা তাদের হেয়ার স্টাইলটা দেখবো, সে ঠিকমতো পরীক্ষা দিতে আসছে, সে আসলে স্টুডেন্টের মতো মনে হয় কিনা, সেটা দেখার জন্য তার হেয়ার স্টাইলটা আমরা দেখতে পারি। এবং সে যে শো পরে আসছে, সে ইউজুয়ালি যে নিয়ম, আমাদের সবসময় শো পরে আসতে হবে। কেউ দেখা যাবে অনেকে স্যান্ডেল পরে আসে বা কেউ স্কেটস পরে আসে। এই জিনিসগুলোও আমরা ভাইবা বোর্ডে আমরা দেখে থাকি। কারণ এটার জন্য আমি মনে করি যে এইসব তার ড্রেস আপ, তার পিপি সবকিছুর জন্য আমরা ১ মার্ক বরাদ্দ রাখবো। মানে তার অবজারভেশন দেখেই আমরা বুঝতে পারবো সে ওই ১ মার্ক, সে যদি সবকিছু ওকে থাকে, সে ১ মার্কের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে। তারপরে হচ্ছে সে যখন পেশেন্টের মানে এক্সামিনেশন করবে, তার পজিশনটা, সে কোন জায়গায় বসে, কোন জায়গায় দাঁড়িয়ে সে এক্সামিনেশন করতেছে। আমার প্রপার পেশেন্ট এবং ডক্টর পজিশনটা আমরা করব, মানে মার্ক করব। সে যথা জায়গায় দাঁড়িয়ে সে তাকে এক্সামিনেশন করার প্রস্তুতি নিচ্ছে কিনা। যেমন আমরা বলি যে একজন ডক্টর বা একজন এক্সামিনার, মানে একজন এক্সামিনি যে পরীক্ষা দিচ্ছে এক্সামিনি, সে হচ্ছে 10 ও ক্লক পজিশনে দাঁড়াবে। 10 ও ক্লক পজিশনে দাঁড়াবে পেশেন্টের, 10 ও ক্লক পজিশনে দাঁড়াবে এবং পেশেন্টের পজিশন হবে সেমি সোপাইন পজিশন, দ্যাট মিনস 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে ইউনিটের চেয়ারে পেশেন্টটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শুয়ে থাকবে এবং অর্থাৎ তার পজিশনটা হলো সেমি সোপাইন পজিশন এবং সে থাকবে হলো 10 ও ক্লক, মানে এক্সামিনি সে 10 ও ক্লক পজিশনে দাঁড়াবে এবং আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সে ওই পজিশনে দাঁড়িয়ে আছে কিনা এবং আরেকটা জিনিস দেখবো যে এবং মানে পেশেন্টের মানে পেশেন্ট এবং ডক্টর বা যেমনি রিলেশন থাকবে পেশেন্টের মানে তোমার এলবো জয়েন্টটা পেশেন্টের মানে ডক্টরের এলবো জয়েন্টটা পেশেন্টের অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল বা মানে অক্লুশন বরাবর থাকবে। মানে এলবো জয়েন্টটা, এক্সামিনের এলবো জয়েন্টটা পেশেন্টের এলবো জয়েন্ট বরাবর থাকবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে পেশেন্টের পজিশন সেমি সুপাইন পজিশন 45 ডিগ্রি অ্যাঙ্গেল এবং ডক্টরের পজিশন বা এক্সামিনের পজিশন হচ্ছে 10 ও ক্লক পজিশন এবং মানে তাদের মধ্যে রিলেশনটা হবে এলবো জয়েন্টটা, এক্সামিনের এলবো জয়েন্টটা পেশেন্টের অক্লুশন পজিশনে থাকবে। এইভাবে আমরা তার ডক্টর পজিশন থাকবে। আমরা সেই পজিশনে সে দাঁড়ালো কিনা সেটা দেখে আমরা ১ মার্ক আমরা সেজন্য বরাদ্দ রাখতে পারি। তারপর হচ্ছে তোমার পেশেন্ট মানে এক্সামিনিং, সে পেশেন্টকে তার নিজের পরিচয়িত করতেছে কিনা বা সে নিজে তার পরিচয় দিচ্ছে কিনা। কারণ একজন পেশেন্ট দেখবে সে কে পেশেন্টকে দেখতে চাচ্ছে, সে তাকে পরিচয় দিবে যে আমি অমুক, আমি এই কলেজের বা এই প্রতিষ্ঠানের 3rd ইয়ার বা 4th ইয়ারের স্টুডেন্ট, আমি এটাকে তা বলে তার নামটা বলবে, বলে তার পেশেন্টের সামনে সে অ্যাপ্রোচটা করবে। সে যে অ্যাপ্রোচটা করবে, সে অ্যাপ্রোচটা করার জন্য সে ১ মার্ক পেতে পারে। এটার জন্য ১ মার্ক বরাদ্দ থাকবে। তারপর হচ্ছে পেশেন্টের কাছে সে ভার্বাল কনসেন্ট নিতে হবে। আমাদের জন্য এটা খুব ইম্পোর্টেন্ট জিনিস যে আমি যখন পেশেন্টের এক্সামিনেশন করব তাকে, তখন আমাদের যে কনসেন্টটা নিতে হবে সেটা হলো ভার্বাল কনসেন্ট এবং আমরা যেকোনো ধরনের অপারেটিভ প্রসিডিউর বা আমাদের যেকোনো ধরনের আমাদের অ্যাম প মানে আমাদের সেটা হোক, সেটা ফিলিং হোক, সেটা অ্যাপার্টমেন্ট প্রিপারেশন হোক, সেটা ইমপ্রেশন নেওয়া হোক, যেকোনো অপারেটিভ বা যেকোনো ধরনের প্রসিডিউর, ডেন্টাল যেকোনো প্রসিডিউরের জন্য আমাদের রিটেন কনসেন্ট নিতে হবে। বাট হোয়ার যখন আমরা এক্সামিনেশন করব তখন আমাদের ভার্বাল কনসেন্ট নিতে হবে, কিন্তু সেটা নিতে হবে। আমরা দেখব সে যখন এক্সামিনেশন করতে চাচ্ছে বা নিজের পরিচয় দেওয়ার পরে সে যখন পেশেন্টের মানে সাথে আলাপ করবে, তখন সে ভার্বাল কনসেন্ট নিচ্ছে কিনা। যদি সে কনসেন্ট না নেয় তাহলে সে ১ মার্কের জন্য ১ মার্ক থেকে বঞ্চিত হবে। সে ১ মার্ক পাবে না। এবং আমরা এটার জন্য এই কনসেন্টের জন্য ১ মার্ক বরাদ্দ রাখবো। তারপর হচ্ছে পেশেন্টের কাছে তার পরিচয় বা তার অবস্থান সে জানতে চাবে। পেশেন্টের নাম, তার এজ, তার সেক্স, তার অকুপেশন, আ এই জিনিসগুলা আমরা আ মানে সে জিজ্ঞেস করতেছে কিনা সেটা আমরা অবজার্ভ করব। সে এই জিনিসগুলা সে পেশেন্টকে জিজ্ঞেস করছেন। তার মানে পেশেন্টের নাম, এজ, সেক্স, অকুপেশন, মানে প্রত্যেকটা জিনিসই আমাদের ডায়াগনোসিস এর জন্য অতীব গুরুত্বপূর্ণ। এজন্য এই জিনিসগুলা যদি আমরা এভয়েড করে যাই, তাহলে আমরা প্রপার ডায়াগনোসিস করতে পারব না। এজন্য সে এই কোয়েশ্চেন গুলা করলো কিনা সেটা আমরা অবজারভেশন করব এবং তার জন্য আমরা ১ মার্ক বরাদ্দ রাখতে পারি। যে এই কোয়েশ্চেন গুলো সে করলো কিনা। তারপর নেক্সট হলো চিফ কমপ্লেইন। যে তুমি পেশেন্ট থেকে আসলো, তুমি তার কাছে জিজ্ঞেস করতে হবে যে আপনার প্রধান সমস্যা কি? আপনি কি সমস্যা নিয়ে আসছেন?
সেই সমস্যাটা অবশ্যই আমাদের মানে লিপিবদ্ধ করতে হবে। মানে সে পেশেন্টকে মানে তার চিপ কমপ্লেইনটা অবশ্যই জানতে হবে। এই চিপ কমপ্লেইনটা সে জিজ্ঞেস করলো কিনা সেটা আমাকে অবজার্ভ করতে হবে। এজন্য চিপ কমপ্লেইনের জন্য আ যদি সে চিপ কমপ্লেইন যথাযথভাবে জিজ্ঞেস করে তাহলে সেজন্য তার জন্য আমরা ১ মার্ক বরাদ্দ রাখতে পারি। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে তোমার আ এক্সট্রা ওরাল এক্সামিনেশন। যে আমরা যে ক্লিনিক্যাল এক্সামিনেশন করব সেই ক্লিনিক্যাল এক্সামিনেশন এর জন্য আ আমরা এক্সট্রা ওরাল এবং ইন্ট্রা ওরাল এক্সামিনেশন আমরা করব। তো এক্সট্রা ওরাল এক্সামিনেশনটা আমরা ইউজুয়ালি সে যথাযথভাবে করছে কিনা। আমরা এক্সট্রা ওরাল এক্সামিনেশন এর জন্য আমরা কি দেখি? এক্সট্রা ওরাল এক্সামিনেশন আমরা টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট দেখি, আমরা লিপ নোড দেখি, আমরা লিপ পশ্চাটা দেখি, আমরা ফেসিয়াল সিমেট্রি গুলা দেখি। এই জিনিসগুলো সে দেখছে কিনা সেটা আমরা ফলো করব। এজন্য আমরা একটু জেনে নিই যে একটু জেনে নিই কিভাবে আমরা টেম্পোরাল জয়েন্টটা এক্সামিনেশন করব। তো এটা তাহলে টেম্পোরাল জয়েন্ট এক্সামিনেশন বা টিএম জয়েন্ট এক্সামিনেশনের জন্য আমাদের কিভাবে আমরা এক্সামিনেশনটা করব এটা আমরা একটু জেনে নিই। আজকে আমরা মৌখিকভাবে জেনে নেই, পরবর্তীতে আমাদের সুবিধা হলে আগামী ক্লাসে আ আমরা মানে তোমাদের ছবি দিয়ে আমরা দেখাইতে চেষ্টা করব। তবে আজকে আমি মনে করি যে আমি যদি মৌখিক বললেও সেটা তোমাদের অনেকটা কাজে লাগবে এবং সেটা সেভাবে দেখতে পারবে। তোমরা স্যার, সবসময় এই টেম্পোরারি জি? কোশ্চেন স্যার, এক্সট্রা ওরাল এক্সামিনেশন গুলো কি স্যার এই করোনাকালীন পেন্ডেমিকে আমরা গ্লাভস পরে করব? অবশ্যই। আমরা এক্সট্রা ওরাল এক্সামিনেশন করা বা ইন্টারনাল এক্সামিনেশন এটা করোনাকালীন বলে না। সবসময় আমাদের এ ক করতে হবে এক্সট্রা ওরাল এক্সামিনেশন গুলো করতে হবে আমাদের এই মানে হ্যান্ড গ্লাভস পরে করতে হবে। সেটা এই করোনার সময়ও হোক বা করোনার বাদে হোক সেটা আমাদের মানে যে হ্যান্ড গ্লাভস পরেই আমাদের করতে হবে। এটা হলো নিয়ম। এখন যে আমরা আ টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্টের এক্সামিনেশনের জন্য আমরা টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্টে আমরা কি দেখব? আমরা টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্টের প্যাথোলজি দেখব। প্যাথোলজি আমরা কিভাবে মানে কি প্যাথোলজি দেখব? যে আমরা দেখব যে আমাদের পেশেন্টের এক্সামিনেশন করার সময় বা পেশেন্টের আমরা ওই হিঞ্জ মুভমেন্ট যে মুভমেন্ট আপ অ্যান্ড মানে ওপেন ক্লোজ যে মুভমেন্ট, ওপেন ক্লোজ সেখানে তার কোনো এই ওপেন ক্লোজ করতে বা হিঞ্জ মুভমেন্ট করতে কোনো পেইন অনুভব করে কিনা? এটা আমরা ফলো করব যে ওপেন ক্লোজ মুভমেন্ট তার কোনো পেইন অনুভব করে কিনা। বা আমরা মানে পালপেশন বা আমরা যদি পেশেন্টকে আমরা পালপেট করি মানে টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট যেখানে থাকে আমরা যদি পালপেট করি সেখানে আমাদের পালপেট করলে সে পেইন অনুভব করে কিনা। তারপর হচ্ছে আমরা সাইড টু সাইড মুভমেন্ট করলে পেশেন্ট কোনো আ পেইন অনুভব করে কিনা এটা ফলো করব। এবং আরেকটা জিনিস দেখব সেটা হলো আমাদের পেশেন্টের এবং এই মুভমেন্ট করার সময় পেশেন্টের কোনো ধরনের সাউন্ড বা আমরা বলি ক্লিকিং সাউন্ড এই ধরনের কোনো সাউন্ড তৈরি হয় কিনা। সেটা হলো ক্লিকিং সাউন্ডের জন্য আমরা অনুভব করতে পারি। আর যদি নরমালি অনুভব না করতে পারলে আমরা যদি স্টেথোস্কোপ দিয়ে আমরা জয়েন্টের ওখানে ধরি সেখানে আমরা যদি সাউন্ড হয় সেটা আমরা বুঝতে পারবো। তার মানে আমাদের মানে আমাদের টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্টের এক্সামিনেশন এর জন্য আমাদের ইন্সপেকশন ও করতে হবে, পালপেশন ও করতে হবে, অস্কালটেশন ও করতে হবে ফর প্রপার ডায়াগনোসিস অফ দ্যা প্যাথোলজি অফ দ্য টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট। আমাদের সাধারণত আমরা মানে এই টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্টটা পরীক্ষা করতে আমাদের ইউজুয়ালি আমরা মানে পেশেন্টের পিছনে যেয়ে দাঁড়াতে হবে। পেশেন্টের পিছনে যেয়ে দাঁড়িয়ে আমরা আমরা যে আমাদের থাম্বটাকে আমরা ট্রাগাসের anterior পার্টে আমরা প্লেস করব। প্লেস করে পেশেন্টকে আমরা হা করতে বলব এবং বন্ধ করতে বলব। হা করতে বলব, বন্ধ করতে বলব। তখন আমরা দেখব যে তার মানে কোন ধরনের পেইন বা কোন ধরনের ডিসকমফোর্ট সে ফিল করছে কিনা। আর এবং একইভাবে আমরা সাইড টু সাইড মুভমেন্ট করে আমরা দেখব কোন পেইন অনুভব করছে কিনা। এবং আমরা ওই সময় একই সময়ে আমরা মানে অনুভব করব তার কোন সাউন্ড হচ্ছে কিনা। তা না হলে যদি না অনুভব করতে পারি তাহলে আমরা অন্ততপক্ষে তখন আমরা স্টেথোস্কোপ দিয়ে আমরা যে সাউন্ডটাকে আমরা অবজারভেশন করব। এভাবে হলো আমাদের টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট আমরা দেখতে পারি। তারপরে হচ্ছে আমাদের লিম্ফ নোড। লিম্ফ নোডটা দেখতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে, লিম্ফ নোডটা দেখতে গেলেও আমাদের তোমার দাঁড়াতে হবে তোমার আ পেশেন্টের পোস্টেরিয়র সাইডে। পেশেন্টের পোস্টেরিয়র সাইডে দাঁড়াতে হবে, মানে পিছনের সাইডে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে আমরা মানে আমাদের যে সাবমেন্ডিবুলার তারপরে তোমার আম আ এই লিম্ফ নোড গুলা ১ম এ দেখতে হবে। তারপর তোমার anterior cervical, posterior cervical এই লিম্ফ নোড গুলো আমরা
দেখবো প্রথমে দেখবো সাবমেন্টাল। সাবমেন্টাল থাকে কোথায়? এই যে anterior part of the floor of the mouth এ। এজন্য আমরা আমরা যখন মানে 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 আমরা সাবমেন্টাল দেখবো তখন পেশেন্টের জটাকে আমরা মাথা নিচু করে আমরা পেশেন্টের জটাকে anterior region এ আমরা করবো। যদি কোনো ধরনের সোয়েলিং বা কোনো ধরনের সোয়েলিং থাকলে সেটা আমরা পালপেট হবে, বা কোনো ধরনের পেইন থাকলে ওটা টেন্ডারনেস বা মানে আমরা পালপেট করার সময় টেন্ডারনেস অনুভব হবে সাবমেন্টাল লিম্ব নড। এবং আমাদের আ মানে আমাদের সাবমেন্ডিবুলার লিম্ব নড দেখতে হবে ল্যাটারাল বর্ডার অফ দ্য আ তোমার বডি অফ ম্যান্ডিবল। আমরা ওখানে আমরা আমরা যে পার্টটা দেখতে চাই, আমরা রাইট বা লেফট যেদিকে দেখতে চাই, মানে যদি রাইট সাইড দেখতে চাই, রাইট দিকে আমরা মুভমেন্ট আমরা মাথা নিচু করাবো, এবং যদি বাম দিকে দেখতে চাই মাথা বাম দিকে জয়েন্ট জটাকে নিচু করে আমরা আ লিম্ব নডটা পালপেট করবো। সাবমেন্ডিবুলার লিম্ব নড পালপেট করবো, বা সেখানে তখন আমরা খেয়াল করবো যে সেখানে কোনো পেইন হচ্ছে কিনা বা কোনো সোয়েলিং আছে কিনা। তারপরে আমরা আস্তে, আস্তে পিছনে দেখবো প্রি অরিকুলার লিম্ব নড দেখবো। তারপরে আমরা দেখবো হচ্ছে anterior cervical lymph node, posterior cervical lymph node enlargement আছে কিনা, যেদিকে আমরা করবো সেদিকে আমরা ঘাড় মানে ঘুরিয়ে আমরা এক্সামিনেশন করবো। তারপরে আমরা পোস্ট অরিকুলার, প্রি অরিকুলার এটা আমরা এই লিম্ফ নোড গুলো আমরা চেক আপ করবো। আমরা সেটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের দাঁড়াতে হবে পেশেন্টের পিছনে। তারপরে আমরা দেখবো যে লিপ পশ্চার। আমরা জানি যে লিপ পশ্চার সাধারণত ৩ ধরনের লিপ পশ্চার হয়। এটা একটা হচ্ছে তোমার মানে কম্পিটেন্ট লিপ, ইনকম্পিটেন্ট লিপ, আর হলো potentially competent লিপ। তো আমরা মানে নরমালি আমাদের কম্পিটেন্ট লিপ বলতে যখন নরমাল অবস্থায় আমাদের যখন আপার এবং লোয়ার লিপটা যখন ক্লোজার হয় তখন সেটাকে আমরা বলি কম্পিটেন্ট লিপ। এবং এবং ইনকম্পিটেন্ট যখনই আমাদের নরমাল অবস্থায় আমাদের আপার এবং লোয়ার লিপটা ক্লোজার হয় না তখন সেটাকে বললাম ইনকম্পিটেন্ট লিপ। এবং পোটেনশিয়ালি কম্পিটেন্ট হলো কি, আমাদের লিপ কম্পিটেন্ট বা যেকোনো অবস্ট্রাকশন বা যেকোনো ফরেন বডির কারণে আমাদের আপার এবং লোয়ার লিপ যখন ক্লোজার হতে পারে না তখন সেটাকে বলি আমরা পোটেনশিয়ালি কম্পিটেন্ট। মানে তার মানে আমরা ইচ্ছা করলে আমরা সেটাকে ওভারকাম করে আমরা লিপটাকে ক্লোজ করতে পারি। সেটা হলো তোমার পোটেনশিয়ালি কম্পিটেন্ট। তারপরে আমরা কি দেবো, আমরা ফেসিয়াল সিমেট্রি। তাহলে দেখলাম যে আমাদের যেকোনো ধরনের সোয়েলিং যদি থাকে আমাদের, সেটা যেকোনো একদিকে সোয়েলিং থাকলে আমাদের ফেসিয়াল অ্যাসিমেট্রি হবে, বা কোনো দিকে যদি ডেভিয়েশন হয় বা ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ওই সাইডে আমাদের ফেসিয়াল অ্যাসিমেট্রি হতে পারে। বা দেখা গেল যে আবার মানে এই ধরনের মানে সোয়েলিং এবং তোমার ডেভিয়েশন ডিস্ট্রিবিউশনের কারণে আমাদের সাধারণত এই মানে এটা তোমার এই ফেসিয়াল অ্যাসিমেট্রি হয়ে থাকে। তো আমরা এই জিনিসগুলো পরীক্ষাগুলো করলো কিনা, এক্সট্রা হলো এক্সামিনেশনে সে টিএম জয়েন্ট পরীক্ষা করলো কিনা, লিম্ব জয়েন্ট পরীক্ষা করলো কিনা, লিপ পশ্চার গুলা দেখলো কিনা, ফেসিয়াল সিমেট্রি গুলা দেখলো কিনা, এটা আমরা অবজারভেশন করে তার জন্য ১ মার্ক রাখতে পারি। তারপরে হচ্ছে তোমার ইনস্টিটিউশন। আমাদের এরপরে আসছে ইন্ট্রাওরাল এক্সামিনেশন। ইন্ট্রাওরাল এক্সামিনেশন সে ইনস্ট্রুমেন্টটা ঠিকমতো ধরলো কিনা সেটা আমাদের জানতে হবে। যে আমরা যে জিনিসটা আমরা মাথায় রাখবো, যে জিনিসটা আমরা করবো সেটা হলো আমাদের কি ইনস্ট্রুমেন্ট আমাদের এই পেরিওডন্টোলজি বা ওরাল প্যাথোলজি পরীক্ষায় আমাদের থাকতে হবে, সেই জিনিসটা আমাদের জানতে হবে। যেমন আমাদের একটা এক্সামিনেশন সেট থাকতে হবে। সেই এক্সামিনেশন সেটের মধ্যে কি থাকবে? একটা মিরর থাকবে, একটা প্রব থাকবে, ক্যারিস্কোপ থাকবে এবং একটা পেরিওডন্টাল প্রব থাকবে। একটা ক্যারিস্কোপও থাকবে এবং একটা পেরিওডন্টাল প্রবও থাকবে। তারপরে তোমার থাকবে একটা টুইজার থাকবে, একটা এক্সকাভেটর থাকবে। এই জিনিসগুলো আমাদের এক্সামিনেশন সেটের মধ্যে থাকতে হবে। তারপরে আর কি জিনিস থাকতে হবে? যেমন একটা টর্চ থাকতে হবে। যে কোনো কারণে হোক তোমার যদি জায়গাগুলো লাইটটা নাই, প্রপার লাইটটা নাই। কিন্তু তোমাকে এক্সামিনেশন করতে হলে প্রপার লাইট থাকতে হবে। সেক্ষেত্রে সেজন্য তোমাকে অবশ্যই নিজের একটা টর্চের ব্যবস্থা থাকতে হবে। তারপর তোমার থাকতে হবে তোমার আম আ বিপি মেশিন থাকতে হবে, তোমার স্টেথোস্কোপ থাকতে হবে। এই জিনিসগুলো অবশ্যই তোমার এক্সামিনেশন মানে থাকতে হবে। কারণ তুমি কোনো সময় অন্যের জিনিস নিয়ে তুমি এক্সামিনেশন করতে পারবে না। তোমার অবশ্যই এই জিনিসগুলো নিজের অবশ্যই থাকতে হবে। তারপরে আমি দেখবো যে ইনস্ট্রুমেন্টেশন মানে আমরা সে পেশেন্ট যে এক্সামিনি সে ঠিকমতো মিরর এবং প্রব ধরতেছে কিনা। আমরা দেখা গেল যে অনেকে আছে যে আমরা সাধারণত বাম হাতে মিররটা ধরি এবং ডান হাতে প্রব বা ক্যারিজ প্রব বা পেরিডন্টাল প্রব যেটাই হোক আমরা সেটা বাম হাতে ধরি। বা অনেকে আছে দেখা যায় যে উল্টোটা করে। যে দেখা গেল যে
ডান হাতে ধরেছে হলো তোমার মিরর, বাম হাতে ধরেছে ক্যারি স্ট্রপ বা পেরিডোনাল প্রব। আবার অনেকে দেখা যায় যে মানে ওই ক্যারি স্ট্রপ বা পেরিডোনাল প্রবে কোনো ধারই ধারলো না। সে ওটা মানে ওটা বাদ দিয়ে শুধু মিরর দিয়েই পেশেন্ট দেখতেছে। এরকমও দেখা যায়। তো এই জিনিসগুলা সে প্রপার হ্যান্ডেলিং করতে পারতেছে কিনা, সে ইন্সট্রুমেন্ট গুলা ঠিক মতো হ্যান্ডেলিং করতেছে কিনা সেটা আমরা দেখবো, এবং সেটা দেখে আমরা তার জন্য 1 মার্ক বরাদ্দ রাখতে পারি। তারপরে আমরা ইন্টারনাল এক্সামিনেশনে আমরা দেখবো যে ইন্টারনাল এক্সামিনেশনে সবকিছু মানে ইউজুয়ালি আমরা যেসব জিনিস ইন্টারনাল এক্সামিনেশন দেখি সেটা আমরা লং কেসে যখন যাবো তখন আমরা আলোচনা করব। এখন আমি না গেলাম যে ইন্টারনাল এক্সামিনেশনে যে আমরা মানে সে প্রপারলি সবকিছু দেখতেছে কিনা সেই জিনিসটা আমরা মূল্যায়ন করে আমরা 1 মার্ক দিতে পারি। তারপর ফাইনালি হলো আমরা তাকে ডায়াগনোসিস বলতে আমরা বলি যেটাকে, বা আমরা বলি যে আমাদের প্রফেশনাল ডায়াগনোসিস বাট নট কনফার্মেটরি ডায়াগনোসিস। প্রফেশনাল ডায়াগনোসিস আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে পারি। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করে আমরা তার একটা আনুমানিক এটা বলতে পারি বা বুঝতে পারি যে এটা একটা কেস অফ অমুক। তো আমরা এই প্রফেশনাল ডায়াগনোসিস আমরা করতে পারি। তো আমাদের এইভাবে আমরা দেখা গেল যে এই শর্ট কেসটাকে আমরা 10 মার্কে ভাগ করে এভাবে আমরা দেখতে পারি যে সে আসলে শর্ট কেসের জন্য মানে একটা মানে এটা এই জিনিসগুলোতে এটা টোটাল জিনিসটা দেখার আমাদের ইম্পর্টেন্সটা কি? সে আসলে একটা পেশেন্ট সুন্দরভাবে দেখতে ডায়াগনোসিসটা কি? বা সে তখন ডায়াগনোসিসটা বলবে যে হ্যাঁ, আমার ডায়াগনোসিস এটা। তো এটাই বলছি যে আমাদের মানে মানে শর্ট কেসের সিস্টেমটাই আসলে এই ধরনের। বাট এই সিস্টেমগুলা অনেক জায়গায় ফলো হয় না। অনেক জায়গায় টিচাররা সরাসরি কোশ্চেনে চলে যায়, কোশ্চেন করে। বাট আমরা মনে করি যে আমরা যদি প্রপার জাজমেন্ট করতে চাই, প্রপার ম্যানুয়াল ফলো করতে চাই, মডিউল ফলো করতে চাই, তাহলে আমাদের যে শর্ট কেসের যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে ফলো করে আমাদের স্টুডেন্টদের প্রপার জাজমেন্ট আমাদের করতে হবে। তো আমরা যে জিনিসটা মানে এখন আমরা এখন মানে এইভাবেই আমরা আসলে শর্ট কেস গুলা নেওয়ার ব্যবস্থা করে থাকি। তো আমরা এখন চলে যাব লং কেসে, যে আমরা লং কেসটা কিভাবে নিতে পারি। এর মধ্যে শর্ট কেসের মধ্যে যদি কিছু জানার থাকে ফাইরুজ তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। এই শর্ট কেসের মধ্যে কোনো কোশ্চেন নেই, শর্ট কেসে এইভাবেই আমরা শর্ট কেসটা সাধারণত ক্যালকুলাস, নিয়ে থাকি। সুপ্রা এন্ড সাবজিঞ্জাইভাল ক্যালকুলাস স্যার কিভাবে দিতে হবে, আর স্যার ডেন্টাল ক্যারিজ আর সাথে কি কি কোশ্চেন আসতে পারে স্যার শর্ট কেসে, ডেন্টাল ক্যারিজ নিয়ে বা প্লাক শর্ট কোর্সে নিয়ে। সাধারণ বললাম না, শর্ট কেসে সাধারণত কোশ্চেন ধরার কোনো নিয়ম নাই। সেখানে অনেক এক্সামিনার বা অনেকে জায়গায় মানে জিজ্ঞেস করতে পারে যে সাবজেন্টিভাল ক্যালকুলাস কিভাবে মানে আছে কিনা কিভাবে বুঝবে, বা সুপ্রাজেন্টিভাল ক্যালকুলাসটা কিভাবে বুঝবে, বা প্লাক আছে কিনা কিভাবে বুঝবে, প্লাক এন্ড ক্যালকুলাসের ডিফারেন্সটা কি সেটা বলতে পারে। তবে আমি এই আলোচনাটা আমি লং কেসে যেয়ে আমি এটা করতে চাচ্ছি আরকি। যে আমরা লং কেসে গেলে আমাদের কি জিনিস হিস্ট্রি নিতে হবে, ওই জিনিসগুলো আমরা লং কেসে আমরা যেতে পারি। এর মধ্যে অন্য কোনো কোয়েশ্চেন আছে কিনা তুমি একটু দেখো। না স্যার। ভাইরাল, তাহলে আমরা কি এখন লং কেসে চলে যাব? জি স্যার, লং কেসে। আচ্ছা, তাহলে স্যার আমরা লং কেস, এখন আমরা মানে লং কেসে জি জি স্যার লং কেসের টপিক স্যার একিউট পালপাইটিস। ইয়ে স্যার আপনি যদি আমি কিছু বলছি, বলতেন। আমি বলছি আসলে লং কেসে ওইভাবে আমি কোন জিনিসটা বলতে চাই না। যেমন আমরা লং কেস হিসাবে আমরা কি জিনিস রাখি? যেমন আমি আমাদের যে তোমাদের যে জিনিসটা আছে, যে আমি যে বলেছি যে আমরা শর্ট কেসে আমরা কি জিনিস রাখি? শর্ট কেসে আমরা যেমন রাখতে পারি একটা ডেন্টাল ক্যারিজ রাখতে পারি। ডেন্টাল ক্যারিজ জি রাখছি। স্যার। সে আমাকে মানে অ্যা মানে একটা পেশেন্টের যে আমরা ডেন্টাল ক্যারিজ রাখলাম। তখন দেখলাম আমি যেটা বললাম যে পেশেন্টের যে সে ওই ডেন্টাল ক্যারিজটা সে খেয়াল করলো কিনা, সে ডেন্টাল ক্যারিজটা ফলো করলো কিনা সেই জিনিসটা আমাকে দেখতে হবে। বা দেখলাম একটা পাল্প পলিপ, আমি একটা পাল্প পলিপ দিয়েছি। বাট আমি দেখলাম যে ওই এক্সামিনিটা ওই পাল্প পলিপটা সে এক্সামিনেশন করতেছে কিনা ওটা আমরা শর্ট কেসের মধ্যে দেখব। তারপরে সুপ্রাজিনজিভাল সাবজিনজিভাল ক্যালকুলাসকে সে দেখতেছে কিনা, বা প্লাকটা সে দেখতেছে কিনা, মানে এটা ওটা শর্ট কেসে হতে পারে। তারপরে ব্লিডিং অন প্রবিং মানে সে চেক করতেছে কিনা, এটা একটা শর্ট কেস হতে পারে। তারপরে হচ্ছে তোমার পেরিওডন্টাল পকেটটা হতে পারে, পেরিওডন্টাল পকেট, যে পেরিওডন্টাল পকেটটা সে ঠিকমতো
মেজারমেন্ট বা পেরিয়েডের পকেটে সে ডেপথ সে দেখতেছে কিনা। তারপরে তোমার জিঞ্জিভাল ডিসিশন। সে জিঞ্জিভাল ডিসিশনটা সে ফলো করতেছে কিনা ফলো করছে কিনা বা জিঞ্জিভাল ডিসিশন সে মেজারমেন্ট করছে কিনা। তারপরে হচ্ছে তোমার মোবিলিটি, যদি কোন জাতের মোবিলিটি থাকে সে মোবিলিটি টেস্ট করতেছে কিনা। মোবিলিটি টেস্ট করে সেটা করতেছে কিনা। মোবিলিটি টেস্ট আমরা দিলাম যে একটা মোবাইল দাঁত দিয়ে দিলাম আমরা তাতে বললাম যে তুমি মোবিলিটি টেস্ট করে দেখাও। ঠিক আছে? সে মোবিলিটি টেস্ট করে দেখাতে গেলেও তাকে আমরা সে এই যে আমি যে হিস্ট্রি গুলা বললাম সে হিস্ট্রিটা তাতে অবশ্যই বলতে হবে এবং ফাইনালি আমরা যখন বলি যে ডায়াগনোসিস না বলে আমি তাকে বলতে পারি যে তুমি ওই মোবিলিটি টেস্টটা করে দেখাও, তারপর তুমি বিওপিটা করে দেখাও। আমাদের শেষ কোশ্চেনের অ্যান্সারটা ওরকম হতে পারে, ডায়াগনোসিস হতে পারে বা বলতে পারে হ্যাঁ তুমি সাবজিনিভাল ক্যালকুলাসটা আমাকে দেখাও বা আমাকে সুপ্রাজিনিভাল ক্যালকুলাসটা দেখাও, আমাকে জিঞ্জিভাল ডিসিশনটা কত মিলিমিটার আমাকে দেয়। লাস্ট কোশ্চেন যেটা বলছি আমরা ফাইনালি একটা কোশ্চেন আমরা করতে পারি, এই ধরনের কোশ্চেন আমরা শর্টকাটে করতে পারি। তারপরে বললাম আমরা পারকাশন টেস্ট বা যে হরিজন্টাল পারকাশন বা ল্যাটারাল পারকাশন বা ভার্টিক্যাল পারকাশন, এটা আমরা টেস্ট করে দেখাও, এটাও হতে পারে। তারপরে দেখা গেল কোনো আমাদের একটা ওরাল মেডিসিনে আমরা অ্যাপথাসালসা পেলাম, এটা সচরাচর পাওয়া যায় অনেক সময়। এই অ্যাপথাসালসারে মানে কেস সম্বন্ধে আমরা জিজ্ঞেস করতে মানে আমরা বলতে পারি এটা কি অ্যাপথাসালসার পক্ষে তুমি দেখাও। সে বলবে যে এটা অ্যাপথাসালসা। এটা পক্ষে তার কারণ সে এস্টাবলিশ করবে। তো এইভাবে এই শর্ট কেস গুলো সাধারণত এইভাবে হয়ে থাকে যে আমরা প্রথমেই যে এসে করলো তারপরে আমি বলে দিলাম যে এখানে যে তুমি আমাকে জিঞ্জিভাল ডিসিশন আছে কিনা, বললো হ্যাঁ জিঞ্জিভাল ডিসিশন আছে, জিঞ্জিভাল ডিসিশন কত মিলিমিটার আছে সেটা আমাকে দেখাও। এইভাবে শর্ট কোশ্চেনটা এরকম হতে পারে। বাট শর্ট মানে শর্ট কোশ্চেনে মানে আমাদের পেশেন্টের এবং পেশেন্টের এই মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন বাইরে কোনো কিছু দেওয়া উচিত না বা কোনো মানে ওই মানে আমরা যেটাকে বলি আমাদের যে কোশ্চেনটা আমরা যদি বলি যে মানে মানে তোমার ওই যেটাকে বলি আমরা যে বইয়ের ভাষায় যে কোশ্চেন ওই ধরনের কোশ্চেন করবো না, যেটাকে বলে আমরা নামটা তো ভুলে গেলাম, সেটা হচ্ছে তোমার এই যে মানে আমাদের ৩ ধরনের কোশ্চেন আছে, যেমন প্রবলেম সলভিং আছে, তারপরে তোমার তোমার কম্পারেটিভ টাইপ আছে, আরটা হচ্ছে তোমার মানে পেশেন্টের ভাষায় বলি আমরা যেটাকে বলি আমি এখন নামটা মনে করতে পারতেছি না, ওটা মানে বইয়ের ভাষায় যে কোশ্চেনটা ওই কোশ্চেনটা আমরা করতে করতে পারবো না। আমরা এখানে শুধু আমরা ক্লিনিক্যাল কোশ্চেনটাই আমরা এখানে করব। তো তারপরে আমরা এইভাবে আমরা শর্ট কেসটা মেনটেন করি। তারপরে হচ্ছে আমরা যাবো যেটা হলো লং কেসে আমরা চলে যেতে পারি। লং কেসে দেখা যায় যে আমাদের লং কেসে সাধারণত আমরা কি জিনিস দিয়ে থাকি, যেমন লং কেসে দিতে পারি অ্যাকিউট পালপাইটিস দিতে পারি বা অ্যাকিউট ক্রনিক পালপাইটিস দিতে পারি অথবা ক্রনিক জিঞ্জিভাইটিস দিতে পারি বা ক্রনিক পেরিওডন্টাইটিস দিতে পারি বা পেরিওডন্টাল অ্যাবসেস দিতে পারি বা পেরিকর্নাল অ্যাবসেস দিতে পারি। এই কেসগুলো আমাদের মানে লং কেসের কেস হিসেবে আমরা দিতে পারি। এখন একটা পেশেন্টের বা একটা লং কেস যখন দেওয়া হবে তখন আমাদের কিভাবে এটা আমরা পেশেন্টকে মানে এক্সামিনেশন করব, কিভাবে আমরা হিস্ট্রি নিব, ওই জিনিসগুলো আমরা একটু জেনে নিই। যে আমরা একটা পেশেন্ট যখন তুমি পেশেন্টের হিস্ট্রি নিবা তখন তোমার যে কাজটা করতে হবে প্রথমে নিজে পার্টিকুলারস অফ দ্য এক্সামিনার বা পার্টিকুলারস অফ দ্য অপারেটর এটা প্রথমে লিখতে হবে। তার পার্টিকুলার তার নাম লিখতে হবে বা তার সেশনটা কত, কোন সেশন স্টুডেন্ট, এই জিনিসগুলো লিখতে হবে। তারপরে লিখতে হবে পার্টিকুলারস অফ পেশেন্ট পার্টিকুলারস লিখতে হবে। পেশেন্ট পার্টিকুলারস এর মধ্যে কি কি লিখবে, নেম লিখবে, এজ লিখবে, সেক্স লিখবে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য পেশেন্ট, অকুপেশন, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, প্রেগনেন্ট মাদার অর নট অ্যান্ড ল্যাকটেটিং মাদার অর নট, এই জিনিসগুলো আমাদের পেশেন্ট পার্টিকুলারস এর মধ্যে লিখতে হবে। কারণ এই প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা আইটেমই আমাদের ডায়াগনোসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন এজ যেমন ইম্পর্টেন্ট, আবার সেক্স যেমন ইম্পর্টেন্ট, যেমন রিলিজন ইম্পর্টেন্ট এবং অকুপেশন সবগুলাই আমাদের ডায়াগনোসিসের জন্য ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে পারে। এই জন্য আমাদের পার্টিকুলার সব পেশেন্ট গুলো আমাদের জেনে নিতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে জিনিসটা হচ্ছে তারপরে হলো চিফ কমপ্লেন। চিফ মানে আমরা যে চিফ কমপ্লেনে আমরা চলে যাব, মানে তাহলে আমার কাছে যে একটা পেশেন্ট আমরা ওরও সার্জিক্যাল ওরও ডেন্টাল ডিজিজের জন্য মানে কি কি কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসতে পারে। যেমন হচ্ছে একটা পেশেন্ট তোমার কাছে আসতে পারে যে ব্লিডিং ফ্রম গাম, বলতে পারে যে আমার তোমার দাঁত দিয়ে রক্ত পড়ে।
দাঁত দিয়ে রক্ত পড়ে বা মাড়ি দিয়ে রক্ত পড়ে, ব্লিডিং ফ্রম গাম বা অর্থ, এটাও বলতে পারে। তারপরে বলতে পারে যে আমার মাড়ি ফুলে গেছে, গাম সোয়েলিং, আমার মাড়ি ফুলে গেছে। এটা এই সমস্যা নিয়ে আসতে পারে। আবার নিয়ে আসতে পারে যে আমার পেইন হচ্ছে, আমার প্রচন্ড পেইন হয়, দাঁতে পেইন হয় বা মাড়িতে পেইন হয়। তারপরে হচ্ছে তোমার বলতে পারে যে আমার মুখে প্রচন্ড দুর্গন্ধ হয়, ফাউল স্মেলিং, এটা সমস্যা নিয়ে আসতে পারে। অথবা বলতে পারে আমার ২ দাঁতের ফাঁকে খাদ্য জমে যায়, ফুড ইনফেকশন হয়। এটা একটা সমস্যা হতে পারে। তারপরে হতে পারে যে বলতে পারে যে আমার দাঁতগুলো নড়ে। দাঁতগুলো আস্তে, আস্তে নড়ে যাচ্ছে, মোবিলিটি আছে। আবার বলতে পারে যে আমার দাঁতগুলা মাড়ি সরে যাচ্ছে, গাম ডিসিশন আছে। এটা এই সমস্যা নিয়ে আসতে পারে। অথবা বলতে পারে যে আমার গামে বা মাড়িতে আমার আলসারেশন হয়েছে বা মাড়িতে ঘা হয়েছে। তো এই ধরনের এই যে এতগুলো যে কথা বললাম, এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসতে পারে। এখন কথা হলো চিপ কমপ্লিট বলতে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে সবসময় পেশেন্টের ভাষায় লিখতে হবে। পেশেন্ট যেটা বলবে সেটাই আমাদের লিখতে হবে। বাট আমরা কোনো মডিফাই করতে পারব না। তবে হ্যাঁ, কোনো ক্ষেত্রে পেশেন্ট আমাদের মিস উম আম আম গাইড করতে পারে অনেক সময়। সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি সে যে মিসগাইড করতে চায় বা মিসগাইড করে তখন আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের তখন কোশ্চেনে আমরা ডিক্টেটিং কোশ্চেন তখন আমরা করতে পারবো। যেমন ফর এক্সাম্পল যখন তোমার আমাদের পেরিওডন্টোলজি ডিপার্টমেন্টে যখন পেশেন্ট আসবে, তখন এসে বলবে যে আপনি আপনি কি সমস্যা? বললো সে বলবে যে আমি দাঁতের স্কেলিং করব। দাঁতের স্কেলিং করা তো কোনো সমস্যা না। তুমি কি লিখবা? The patient wants to do scaling. It is not a complaint. তখন আমি তখন এইসব ক্ষেত্রে আমরা ডিক্টেটিভ কোয়েশ্চেন করতে পারি। যে ঠিক আছে আপনি স্কেলিং করবেন ভালো কথা। যে এখন স্কেলিং করার প্রয়োজন বোধ করলেন কেন আপনি? কেন স্কেলিং করবেন? তখন কিন্তু সে আসল কোয়েশ্চেনটা বা আসল যে ইতিহাসটা সে বলবে। হ্যাঁ, তখন বলবে যে হ্যাঁ, আমার দাঁতটা মানে ডিসকালার হয়ে যাচ্ছে। মনে হয় পাথর জমছে বা মনে হয় প্লাগ জমছে। অথবা বলতে পারে যে আমার ওই দেখা গেল দাঁতের ভিতরে একটা মানে গর্ত হয়ে গেছে। তো ওখানে মানে খাদ্য জমে। মানে তখন সে এ মানে এ এই কথাগুলা সে বলবে। এজন্য বললাম তখনই আমরা ডিক্টেটিভ কোয়েশ্চেন করতে পারি। বাট আদারওয়াইজ ইউজুয়ালি চিফ কমপ্লেইন এ কোনো আমরা ডিকটেশন করতে পারি না। যখন পেশেন্ট মিসগাইড করতে পারে, সেই মিসগাইড কে মানে আমরা মিনিমাইজ করার জন্য আমরা ডিক্টেটিভ কোয়েশ্চেন করতে পারি। তবে সেটা অবশ্যই ক্লু বিহীন হতে হবে। কোনো ক্লু দেওয়া যাবে না পেশেন্ট, তাহলে তার অ্যাকচুয়াল কজ অফ কমপ্লেইন সে তখন বলে ফেলবে। তারপরে আমাদের আসবে হলো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। যে আমরা এ মানে আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বলতে আমরা যেটা বলি যে আমরা যেই যে পেশেন্ট যে বলবে যে আমার রক্ত পড়ে, আমার মাড়ি ফুলে গেছে বা পেইন হয়। এই যে কমপ্লেইন গুলা করবে, সেই কমপ্লেইন গুলার ইলাবোরেশন, প্রপার ডায়াগনোসিস এর জন্য আমাদের ইলাবোরেশন দরকার আছে। যেমন তোমাকে যদি কোয়েশ্চেন করা মানে আমাদের যখন পেশেন্ট একটা কমপ্লেইন নিয়ে আসলো যে আমার পেইন আমার মাড়িতে পেইন বা আমার দাঁতে পেইন। তা পেইন যখন নিয়ে আসলো তখন এই পেইন জিনিসটাকে আমাদের ইলাবোরেট করাটাই হচ্ছে আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। যেমন পেইন থেকে তোমার কি কোয়েশ্চেন হতে পারে বা পেইন সম্বন্ধে আমরা কি জানতে পারি? পেইনের সাইডটা কি? কোন জায়গায় ব্যথা হয়? সাইডটা কি? আমরা সাইডটা বলি এটা ডান দিকে না বাম দিকে, উপরে না নিচে? আমরা সাইডটাকে আইডেন্টিফিকেশন করা। ১ম এই তার ব্যথাটা কোথায়? সাইড। তারপর হচ্ছে যে এই ব্যথাটা রেফার হয় কিনা? ব্যথাটা কি ওই দাঁতে বা মাড়িতে ওখানেই থাকে? না এটা অন্য জায়গায় রেফার হয়ে যায়, অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় বা অন্য জায়গায় এটা চলে যায়। এরকম কিনা? কোন এটা রেফার্ড পেইন হয় কিনা? এটা কোয়েশ্চেন ধরতে পারি। তারপরে হচ্ছে টাইপ অফ পেইন। পেইনটা কি ধরনের পেইন? এটা কি ডাল পেইন নাকি শার্প পেইন নাকি থ্রবিং টাইপের পেইন? কারণ হলো এটাও আমাদের একটা ডায়াগনোসিস অংশ যে শার্প পেইন কোন সময় হয়, ডাল পেইন কোন সময় হয় এবং থ্রবিং টাইপ অফ পেইন কোন সময় হয়। এটা আমাদের ডায়াগনোসিস অংশ। এটাকে আমরা জিজ্ঞেস করব যে কি টাইপের অফ আ পেইন। তারপরে হচ্ছে তোমার অনসেট অফ পেইন। পেশেন্টটা কি মানে পেইনটা কি তোমার অ্যা গ্র্যাজুয়ালি অনসেট হয় না হঠাৎ করে অনসেট হয়? মানে হঠাৎ করে আস্তে ব্যথা বাড়ে নাকি হঠাৎ করে ব্যথা বাড়ে? মানে সেটা হলো কনসেপ্টটা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে টাইম অফ পেইন কোন সময় হয়? এটা কি সবসময় হয় নাকি ইন্টারমিডিয়েট মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে জায়গা মাঝে মধ্যে না হয়? কন্টিনিউয়াস পেইন নাকি ইন্টারমিডিয়েট পেইন? এটাকে আমাদের জানতে হবে। তারপরে যে কোন ফ্যাক্টর কি এগ্রি করে কোন পেইন কোন ফ্যাক্টর কি রিলিভ করে দেখা গেল পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে
আপনি মানে ব্যথাটা বাড়ে কোন সময় বা কি করলে ব্যথাটা বাড়ে? হ্যাঁ? এটা জিজ্ঞেস করা যেমন আমাদের যদি বলি যে আমরা যদি পালপাটিতে বলি, একুট পালপাটিতে ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ঠান্ডা হলে তোমার পেশেন্টের পেইনটা কমে। আবার যদি গরম খেলে পেশেন্টের পেইনটা বাড়ে। তার মানে আমাদের পালপাটিসে যদি আমরা ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে পারি, আমাদের যদি মানে পেইনটা যদি আমাদের একুট পেইন হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের মানে মানে তোমার হটে তোমার অ্যাক্টিভেট করে এবং কোল্ডে এটা রিলিভ হয়। তো এই জিনিসটা আমাদের অ্যাক্টিভেটিং ফ্যাক্টর এবং রিলিভিং ফ্যাক্টরটা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে যে পেশেন্ট জিজ্ঞেস করতে হবে যে এই পেইনের জন্য আপনি কি ঘুম ভেঙে যায় এরকম কোনো অবস্থা হয়েছে কিনা? যে রাত্রেবেলা ঘুম আসেন আমরা ঘুম ভেঙে গেছে এরকম কোনো অবস্থা তৈরি হয়েছে কিনা? বা তোমার পেশেন্ট বলতে পারে যে এই তোমার এই পেইনের সাথে কোনো সোয়েলিং বা কোনো নামনেস বা কোনো অবশ হয়ে যাচ্ছে এরকম কোনো অবস্থা হয়েছে কিনা? দেখা গেল যে পেইনের সাথে তার নামনেস ডেভেলপ করেছে কিনা বা পেইনের সাথে তার কোনো সোয়েলিং হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হতে পারে। তার মানে এই একটা গেল আমাদের পেইন। এই পেইনটাকে ইলাবোরেট করাটাই হচ্ছে আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। ঠিক একই রকম যে মনে করেন একটা সোয়েলিং। সোয়েলিং নিয়ে পেশেন্ট আসছে। সেই সোয়েলিংটাকে আমরা চিপ কমপ্লেইন বলবো যে পেশেন্ট একটা সোয়েলিং আছে অমুক জায়গায় একটা সোয়েলিং আছে। পেশেন্ট বলতেছে যে তার ওখানে একটা তার মুখের ডান সাইডে বা জ্বর চোয়াল নিচের চোয়াল বা উপর চোয়ালের ডান দিকে বা বাম দিকে তার সোয়েলিং আছে। এখন আমাদের এই সোয়েলিংটাকে যে ইলাবোরেট করার জন্য আমরা যেটা সেটা হলো আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। তো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমাদের কি সোয়েলিং কি পাবো? পেশেন্ট বলবো যে এটা সোয়েলিংটা কোন জায়গায় সাইডটা সোলিংটা কোন জায়গায় এবং এটা সাইজে কি সাইজে কতটুকু সাইজের এটা এটা মানে মিলিমিটার বা সেন্টিমিটার কতটুকু সাইজ সেটা আমাদের জানতে হবে এবং এই সোলিং এর সাথে কোনো টুথের ইনভলভমেন্ট আছে কিনা এই সোলিং এর সাথে কোনো মানে টুথের ইনভলভমেন্ট আছে কিনা সেটা তারপরে যে কালারটা কি মানে সোলিংটা কালারটা আমরা দেখবো তারপর হচ্ছে তোমার মানে এখানে এটা কনসিস্টেন্সি কিরকম এটা ফার্ম না হার্ড না সফট তারপর হচ্ছে তোমার মানে এখানে কোনো ব্লিডিং হয় কিনা এই সোলিং এর সাথে কোনো ব্লিডিং হয় কিনা বা কোনো পাস বেরোয় কিনা বা কোনো ব্লিডিং হয় কিনা এই জিনিসটা আমরা সোলিং মাধ্যমে আমরা মানে সোলিং এর ক্ষেত্রে আমরা এটা জানবো তো এরকম আমরা প্রত্যেকটা যে আমরা যতগুলা চিপ কমপ্লেন্ট বললাম প্রত্যেকটাকে আমরা ইলাবোরেট করে আমরা যে জিনিসটা জানবো সেটাই হচ্ছে আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস ফর দ্য প্রপার ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ তারপর হচ্ছে পাস্ট ডেন্টাল হিস্ট্রি পাস্ট ডেন্টাল হিস্ট্রি বলতে আমরা পেশেন্টের কাছে খবর নিব যে তার কোনো আগে কোনো সময় তার এই, মানে কোনো মানে দাঁতের কোনো সমস্যা নিয়ে ডেন্টিস্টের কাছে আসছে কিনা বা মানে মানে সেটা হলো সেম টাইপের সেম মানে সেম সমস্যা হইতে পারে বা বা অন্য কোনো সমস্যা হইতে পারে সেম সমস্যা হইলে যদি সেম সমস্যা হয় তাহলে আমাদের টোটাল ট্রিটমেন্ট প্ল্যান বা ট্রিটমেন্ট কি করা হয়েছে সেটা সম্বন্ধে জানতে হবে আর যদি নতুন হয় তাহলে তো আমরা মানে দেখা গেল যে মানে আমরা যখন কোনো সার্জিক্যাল প্রসিডিউর হয় তখন আমাদের জানতে হবে যে কোন সার্জিক্যাল প্রসিডিউর এর আগে করা হয়েছে কিনা। আর সার্জিক্যাল প্রসিডিউর সময় আমার ২ টা জিনিস আমাদের ডেন্টিস্ট মনে রাখতে হবে যে পেশেন্টের কোনো সার্জিক্যাল প্রসিডিউর এর সময় কোনো ব্লিডিং হয়েছিল কিনা বা মানে কোনো এক্সেসিভ ব্লিডিং হয়েছিল কিনা এই একটা জিনিস এবং এই সার্জিক্যাল প্রসিডিউর এর সময় সে কোনো তার কোনো ইয়ে হয়েছে কিনা তার কোনো তোমার যেটাকে বলে ফেন্টিং-টেন্টিং হয়ে গেছে কিনা বা কোনো তার কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছে কিনা, কোনো ফেন্টিং হয়েছে কিনা বা কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছে কিনা বা কোনো তোমার এই কি বলে তোমার তার কোনো আ মানে তার ব্লিডিং-টিডিং হচ্ছে কিনা এই জিনিসগুলো আমাদের অ্যা জানতে হবে। তারপরে হচ্ছে তোমার হিস্ট্রি অফ পাস্ট মেডিকেল হিস্ট্রি। মানে মেডিকেল হিস্ট্রি গুলো আমাদের অবশ্যই জানা দরকার আছে। যেমন যেমন মেডিকেল হিস্ট্রির মধ্যে কি, কি আছে যেমন হসপিটালাইজেশন বা কোনো মেডিকেল কোনো প্রবলেমে ভর্তি হয়েছে কিনা বা কোনো সার্জারি করা হয়েছে কিনা। হসপিটালাইজেশনটা আমাদের জানতে হবে। তার ডায়াবেটিস আছে কিনা এটা আমাদের অবশ্যই জানতে হবে। তার হাইপারটেনশন, তার কোনো ব্লিডিং ডিসঅর্ডার বা তার কোনো রিউমেটিক ফিভার বা কোনো কার্ডিয়াক প্রবলেম বা কোনো ড্রাগ অ্যালার্জি বা কোনো প্রেগন্যান্সি বা ল্যাকটেটিং মাদার এর হিস্ট্রিটা আমাদের অবশ্যই জানতে হবে। তারপর পেশেন্টের কোনো অ্যানিমিয়া আছে কিনা বা আ লিউকেমিয়া বা অ্যানিমিয়া বা হেপাটিক কোনো ডিসঅর্ডার আছে কিনা সেই জিনিসটা আমাদের জানতে হবে। আমরা মেডিকেল হিস্ট্রিতে
মেডিকেল হিস্ট্রিতে আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে তোমার ওরাল হাইজিন অ্যাক্টিভিটি, যে আমরা যে তার কাছে জানতে চাবো তার যে ওরাল হাইজিন মেইনটেনিং সে কি করে, সে ওরাল হাইজিন মেইনটেনিংটা সে ঠিক মতো করে কিনা। যে আমরা ওরাল হাইজিন মেইনটেইনে আমরা কি বলি, যে আমরা প্লাগ কন্ট্রোল বলতে আমরা যেটা বুঝি যে ফিজিক্যাল বা মেকানিক্যাল প্লাগ কন্ট্রোল অ্যান্ড কেমিক্যাল প্লাগ কন্ট্রোল। যে ফিজিক্যাল বা মেকানিক্যাল প্লাগ কন্ট্রোল গুলা সে ঠিক মতো তার প্রসিডিউরটা ঠিক মতো মেনটেন করতেছে কিনা এটা আমাদের জানতে হবে। কারণ প্রপার ওরাল হাইজিন আমাদের ডিজিজটা অনেক কমে যায়। আর প্রপার ওরাল হাইজিন যে মেনটেন যদি না করে তাহলে তার ডিজিজটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ, সে যদি ব্রাশের কথা বলে তা আমাদের জানতে হবে সে ব্রাশটা কোন সময় করে। সে খাবার আগে করে না খাবার পরে, যেমন রাত্রেবেলা খাওয়ার পরেই করে, সকালে খাওয়ার আগে করে না সকালে খাওয়ার পরে, বা সে ২ বার করে না ৩ বার করে। সেই জিনিসগুলো আমাদের ব্রাশিংটার সময়টা জানতে হবে। এবং সে যে কি ডেন্টিফ্রিজ ইউজ করে। ব্রাশিং করার সময় সে কি পাউডার ইউজ করে নাকি মানে ওই কোনো পেস্ট ইউজ করে, না কোনো জেল ইউজ করে, না কোনো কয়লা ইউজ করে, কোনো বালি ইউজ করে, না ছাই ইউজ করে। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তারপর হচ্ছে মানে জানতে হবে সে যদি ব্রাশ ইউজ করে, সে ব্রাশে কি ধরনের ব্রাশ ইউজ করে। সে মেকানিক্যাল ব্রাশ ইউজ করে না না ইলেকট্রিক্যাল ব্রাশ ইউজ করে। আর যদি ইলেকট্রিক্যাল ব্রাশ ইউজ করে বা মেকানিক্যাল ব্রাশ ইউজ করে, সে ব্রাশটা সফট ব্রাশ ইউজ করে না হার্ড ব্রাশ ইউজ করে না মিডিয়াম সফট ব্রাশ ইউজ করে, সেটাকে জানতে হবে। তারপরে আমরা মানে সে কোনো ফ্লস ইউজ করে কিনা এটা আমাদের জানতে হবে। ইউজুয়ালি আমরা বলি যে আমাদের ব্রাশ আমাদের যে সারফেস গুলাতে আমাদের সেটা বিভিন্ন ধরনের সারফেস, তার মধ্যে অক্লোজাল সারফেস বা গুলা কিন্তু ব্রাশিং করলে আমাদের এই সারফেস গুলা থেকে প্লাক কন্ট্রোল হয়। বাট আমরা যেটা বলি প্রক্সিমাল সারফেস ইন ইন বিটুইন দ্য টু টিথ, ইন বিটুইন টু টিথ কিন্তু আমাদের ইউজুয়ালি ব্রাশ করে হয় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, ফ্লসিং করতে হয়। এবং এটা হলো ওয়ার্ল্ড মানে মানে WHO বলছে যে প্রতিদিন একবার করে অন্ততপক্ষে ফ্লসিং করতে হবে ফর ইন্টারডেন্টাল ক্লিনিং। ইন্টারডেন্টাল মানে প্রক্সিমাল সারফেস ক্লিনিং এর জন্য আমাদের একবার করে ব্রাশিং করতে হবে এবং ২ বার করে আম ২ বার করে ব্রাশিং এবং ১ বার করে আমাদের ফ্লসিং করতে হবে। পরে ইন্টারডেন্টাল ক্লিনিং এর জন্য। আর হচ্ছে তোমার এবং সাথে আমাদের মানে আমরা মেসেজিং যে সিস্টেম মেসেজটাও আমাদের সাথে করতে হবে। এটা হলো তোমার বলতেছি যে এটা হলো তোমার আর হচ্ছে যে অনেক সময় যদি আমাদের পকেট থাকে, যদি আমাদের পকেট ফর্মেশন হয়, সেক্ষেত্রে আমাদের পকেট থেকে আমাদের ফুড পার্টিকল যদি ইনফেকশন হয়, সেখান থেকে আমাদের ফুড পার্টিকল বের করানোর জন্য আমাদের ইন্টারডেন্টাল ব্রাশটা আমাদের মানে ইউজ করতে পারি। ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করে আমরা যখন ফুড পার্টিকলসটা পকেট থেকে বের করে নিয়ে আসবো, তখন পেশেন্ট অনেকটা কমফোর্ট ফিল করবে। এটা হলো মেকানিক্যাল পদ্ধতি। আর কেমিক্যাল পদ্ধতির মধ্যে যেমন বিভিন্ন ধরনের আমরা যে মাউথ ওয়াশ, বিভিন্ন ধরনের মাউথ ওয়াশ আমরা ইউজ করতে পারি। সেই মাউথ ওয়াশের মধ্যে আমাদের কি আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট মাউথ ওয়াশ আছে। আবার কিছু মাউথ ওয়াশ আছে ফ্লুরাইড কন্টেনিং মাউথ ওয়াশ। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট মাউথ ওয়াশ বলতে আমরা যেখানে যেমন আমাদের যদি জিঞ্জিভাইটিস হয় বা আমাদের পেরিওডন্টাইটিস হয়, সেখানে আমাদের অবশ্যই আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট মাউথ ওয়াশ যেমন আছে, যেমন ক্লোরোহেক্সিডিন জাতীয় মাউথ ওয়াশ, অথবা তোমার তোমার প্রোভিডোন জাতীয় মাউথ ওয়াশ, অথবা হাইড্রোজেন পেরক্সাইড জাতীয় মাউথ ওয়াশ আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে এই মাউথ ওয়াশ ইউজ করতে পারি। আবার অনেক সময় যদি আমরা টুথ সেনসিটিভিটির জন্য আমরা ফ্লুরাইড কন্টেনিং মাউথ ওয়াশও আমরা ইউজ করতে পারি। এখন আমাদের বুঝতে হবে, জানতে হবে যে আমরা আসলে কি চাই। আমরা আম যদি ফ্লুইড কন্টেইনিং মাউথওয়াশ যদি আমরা সেনসিটিভ দাঁতের জন্য আমরা ফ্লুইড কন্টেইনিং মাউথওয়াশ ইউজ করতে পারি। আর অন্যান্য ক্ষেত্রে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আমাদের মাউথওয়াশ ইউজ করতে পারি। তো এটা আর কি। তারপরে আমাদের এই মাউথওয়াশের ক্ষেত্রে যেটা ওয়ার্ল্ড ওয়াইড যেটা সিদ্ধান্তই আছে যে আমাদের ৩০ সেকেন্ড ধরে মাউথওয়াশ করতে বলে। তো ৩০ সেকেন্ড ধরে যদি আমরা মাউথওয়াশ করি, তাহলে আমাদের যে মুখে ওরাল ক্যাভিটিতে আমাদের যে ব্যাকটেরিয়াল লোড বা ভাইরাল লোডটা অনেকটা কমে যায় এবং ২ থেকে ৩ ঘন্টা আমাদের লোডটা, যেমন করোনাকালীন সময়ে আমরা বলা হচ্ছে যে ৩০ সেকেন্ডে আমাদের মুখে এবং ৩০ সেকেন্ডে গলায় রেখে আমাদের মাউথওয়াশ যদি ইউজ করি, তাহলে মানে আমাদের জন্য খুবই উপকারী। এবং আমি অ্যাজ এ জেনারেল মানে আমি সবাইকে অনুরোধ করব, এই করোনাকালীন সময় সবচেয়ে মানে উপযোগী ব্যবস্থা হচ্ছে এই মাউথ ওয়াশ। মানে সেটা হলো প্রভিডন আয়োডিন মাউথ ওয়াশ। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট মাউথ ওয়াশ ফর দ্য রিডিউসিং দ্য করোনা ভাইরাস লোডিং। সেজন্য আমরা বলছি যে আমরা যখন বাইরে যাই বা কোনো পেশেন্ট দেখি, আমরা আমাদের যাওয়ার আগে পেশেন্টের বাইরে যাওয়ার আগে অথবা পেশেন্ট দেখতে যাওয়ার আগে আমরা যদি মাউথওয়াশটা ইউজ করে যাই এবং বাইরে থেকে আসার পরে পেশেন্ট থেকে আসার পরে যদি আমরা মাউথওয়াশটা ইউজ করি, তাতে আমাদের করোনা
মানে লোডিংটা অনেক কম হবে এবং আমাদের করোনার ঝুঁকি অনেকটা কমে যাবে। এটা আমি COVID-19 নিয়ে রিসার্চ করতে গিয়ে আমার এটাকে মনে হয়েছে যে এই জিনিসটা যদি সবাই পালন করে তাহলে আমার মনে হয় যে আমাদের করোনা সংক্রমণের সম্ভাবনা অনেকটা কমে যাবে। তো এই জিনিসগুলা এই যে প্রপার যে আমাদের যে ওরাল হাইজিন অ্যাক্টিভিটিসটা ঠিক আছে কিনা এটা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে তোমার পার্সোনাল হিস্ট্রি যে পেশেন্টের দেখা যাচ্ছে কোনো ধূমপান করে কিনা বা অ্যালকোহল পান করে কিনা বা পান জর্দা আ সে গ্রহণ করে কিনা এটা আমাদের অবশ্যই জানতে হবে। তারপর পেশেন্টের সোশ্যাল হিস্ট্রি যেমন পেশেন্টের কোনো মানে তার অকুপেশনটা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে নেক্সট হলো তো আমাদের জেনারেল এক্সামিনেশন। তারপর আমরা যাব জেনারেল এক্সামিনেশনে আমরা চলে যাব। জেনারেল এক্সামিনেশনে আমরা কি করব? আ তোমার আমরা কি দেখব? পেশেন্টের প্রথমে অ্যাপিয়ারেন্স দেখব। পেশেন্টের অ্যাপিয়ারেন্স যে সে মানে তার অ্যাপিয়ারেন্স দেখে সে অ্যানিমিক কিনা বা অ্যানিমিক না এটা আমাদের বোঝা যাবে। যে একটা পেশেন্ট অ্যানিমিক কিনা তার অ্যাপিয়ারেন্স দেখে বোঝা যাবে। সে যদি পেল হয়ে যায় তার মানে তার আ মানে এটা হচ্ছে অ্যানিমিক পেশেন্ট। অ্যানিমিক পেশেন্ট হলে আমাদের অবশ্যই তার ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। কারণ আমাদের যদি অ্যানিমিয়া থাকে তাহলে আমাদের যেকোনো ধরনের সার্জিক্যাল প্রসিডিউরটা করা আমাদের কন্ট্রাইন্ডিকেটেড। এই জিনিসটা একটা আছে। তারপর হচ্ছে তোমার পেশেন্টের মানে আমরা অ্যানিমিয়া এক্সামিনেশন করব, জন্ডিস এক্সামিনেশন আমরা যেমন আমরা অ্যা আমরা যে মানে অ্যানিমিয়া জন্ডিস চোখে দেখে যে আমরা যে অ্যানিমিয়া জন্ডিস এক্সামিনেশন করি এটা করব। আমরা এক্সামিনেশন করব অ্যানিমিয়া জন্ডিস এক্সামিনেশন করব। আমরা পালস দেখব পেশেন্টের, আমরা বিপি দেখব এবং তার টেম্পারেচার দেখব। এই করোনাকালীন সময়ে আমাদের তো আমরা ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে আমরা মানে টেম্পারেচার পরীক্ষা করি এবং পালস অক্সিমিটার দিয়ে আমরা পালসও দেখতে পারি এবং অক্সিজেন স্যাচুরেশনও দেখতে পারি। যেহেতু আমাদের একটা মানে যদি ইনফ্রারেড থার্মোমিটার, পালস অক্সিমিটার থাকে তাহলে আমাদের ৩ টা জিনিস আমাদের পরীক্ষা হয়ে যায়। অক্সিজেন স্যাচুরেশন, ব্লাড প্রেশার, পালস এবং টেম্পারেচার। এবং আমরা ব্লাড প্রেশার মেশিন দিয়ে আমরা আ ব্লাড প্রেশার চেক করব এবং অ্যানিমিয়া এবং জন্ডিস যেটা আমরা দেখি, আমরা চোখে যে অ্যানিমিয়া জন্ডিস যেভাবে দেখি সেটা আমরা দেখে আমাদের যেটা অ্যানিমিয়া জন্ডিস আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের যেটা বলছি ক্লিনিক্যাল এক্সামিনেশন আমাদের। আমাদের সাইডে ওরাল এক্সামিনেশনের মধ্যে ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটা। ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমাদের যেটা ১ম এ যেটা বলছি আমাদের এক্সট্রা ওরাল এক্সামিনেশন। আমি আগেই বলেছি যে আমাদের এক্সট্রা ওরাল এক্সামিনেশন আমাদের দেখতে হবে কি ফেসিয়াল সিমেট্রি মানে কোনো অ্যাসিমেট্রি আছে কিনা বা কোনো জায়গায় সোয়েলিং আছে কিনা, কোনো জায়গায় ডেভিয়েশন আছে কিনা, ডিসপ্লেস আছে কিনা ফেসিয়াল সিমেট্রি আমরা দেখব। তারপর আমরা বলছি লিপ পর্চারটা। লিপ পর্চারটা আছে তোমার কম্পিটেন্ট লিপ, ইনকম্পিটেন্ট লিপ, পটেনশিয়াল কম্পিটেন্ট লিপ পর্চারগুলো আমরা দেখব। তারপর আমরা বলছি টেম্পোরাল জয়েন্টটা আমরা দেখব যে এনি টাইপ অফ প্যাথোলজি, এনি টাইপ অফ সাউন্ড, এনি টাইপ অফ ডিসকমফোর্ট সেটা আমরা টেম্পোরাল জয়েন্ট আমরা দেখব। এবং লিম্ফ নোড এক্সামিনেশন করে আমরা দেখব যে লিম্ফ নোড এনলার্জ হয়েছে কিনা এবং কোনো টেন্ডারনেস আছে কিনা। এটা আমরা সাবমেন্টাল লিম্ফ নোড তারপরে আমরা সেরেব্রাল গ্ল্যান্ড আমরা এক্সামিনেশন করব। যে সেরেব্রাল ডাক্টগুলো এক্সামিনেশন করব। আমরা যেমন আমাদের ৩ জোড়া তোমার সেরেব্রাল গ্ল্যান্ড আছে। মেজর সেরেব্রাল গ্ল্যান্ড যেমন প্যারোটিড সেরেব্রাল গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার সেরেব্রাল গ্ল্যান্ড এবং সাবলিঙ্গুয়াল সেরেব্রাল গ্ল্যান্ড। যে আমাদের প্যারোটিড সেরেব্রাল গ্ল্যান্ডের যে ডাক্তার সেটাকে বলে আমরা জনসন ডাক্ট। তারপরে আমাদের সাবমেন্ডিবুলার যে গ্ল্যান্ডের যে ডাক্তার সেটাকে বলে ওয়াটসনিয়ান ডাক্ট। আর যেটা আমাদের সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড সেটা আমরা বলি বার্সেলিন ডাক্ট। সেটা মানে সেটা দেখবো যে এটা এই ডাক্টের ওপেনিং এ কোনো ধরনের কোনো স্টেনোসিস বা কোনো ধরনের অবস্ট্রাকশন আছে কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে। কারণ যেকোনো ধরনের অবস্ট্রাকশন এ তোমার গ্ল্যান্ডের তোমার টেন্ডারনেস বাড়তে পারে বা কোনো সোয়েলিং হতে পারে। এই জিনিসগুলো আমাদের হতে পারে। তো আমরা তো জানি নিশ্চয়ই যে আমাদের মানে প্যারোটিড সেরেব্রাল গ্ল্যান্ডের ওপেনিং অপোজিট দা আপার অপোজিট দা আপার সেকেন্ড মোলার টিপ। আর হচ্ছে তোমার তোমার আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের ওপেনিং হচ্ছে তোমার anterior পার্ট অফ দা ফ্লোর অফ দা মাউথ। আর হচ্ছে তোমার মানে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের ২ টা ওরিফিস দেখা যায় আমরা কোন জায়গায় দেখতে পারি? যে আমাদের লিঙ্গুয়াল যে প্যাপিলা আছে, লিঙ্গুয়াল যে ফ্রেনাম আছে, লিঙ্গুয়াল ফ্রেনামে তোমার ২ সাইডে ২ টা ওপেনিং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের আমাদের দেখতে পারি। তো এটা আমরা সেলিব্রিটি গ্ল্যান্ডটা দেখলাম। তারপর হচ্ছে আমাদের যে জিনিসটা হলো আমাদের ইন্ট্রাওরাল এক্সামিনেশন। আমাদের তোমার তোমার হলো ইন্ট্রাওরাল এক্সামিনেশন আমাদের কি হলো ১ম এ আমাদের ওরাল মিউকোসা। ওরাল মিউকোসার আমাদের কালারটা আমরা জানি আমাদের যে কালারটা কি আ সে মানে সে নরমাল কালার নাকি হোয়াইট লিশন আছে বা রেড লিশন আছে বা কোনো আলসার আছে। এই জিনিসটা আমাদের ওরাল মিউকোসাতে আমরা আমাদের ওরাল মিউকোসাটা চেক করতে হবে। তারপরে আমরা টাঙে কি দেখবো? টাঙে আমরা
ডর্সাল এবং ভেন্ট্রাল সারফেসটা টাং আমরা চেক করব। তারপরে আমরা কি ফেনাল অ্যাটাচমেন্ট, যে আমাদের যে ফেনামগুলা থাকে, যেমন বিভিন্ন ধরনের ফেনাম, যেমন সাবমেন্ডিবুলার ফেনাম, সাবলিঙ্গুয়াল ফেনাম, তোমার সরি আমাদের কি বলে বাসাল ফেনাম, তারপর লেবিয়াল ফেনাম, আম এবং লিঙ্গুয়াল ফেনাম। যে ফেনামগুলো আছে সেগুলা হাই ফেনাল অ্যাটাচমেন্ট আছে কিনা। যদি হাই ফেনাল অ্যাটাচমেন্ট থাকে, যেমন যদি আমাদের লেবেল ফেনামটা হাই থাকে, তাহলে আমাদের মানে স্পেসিং হওয়ার সম্ভাবনা থাকে। সেটা আমাদের এইজন্য আমাদের এই ফেনামগুলা আমাদের কি ধরনের ফেনাম সেটা আমাদের দেখতে হবে। তারপরে হচ্ছে তোমার জিঞ্জিভা। জিঞ্জিভার তোমার মানে মানে সেটা আমার জিঞ্জিভার কোনো সোয়েলিং আছে কিনা, সেটা তোমার মাইল্ড সোয়েলিং না মডারেট সোয়েলিং, মানে এই জিনিসগুলো আমরা দেখতে হবে, সোয়েলিং এর সাইজ এবং এরিয়া আমরা দেখব। তারপর হচ্ছে তোমার ব্লিডিং অন প্রবিং। ব্লিডিং অন প্রবিং আমরা চেক করব। কোন জায়গায় চেক করব? আমরা ব্লিডিং অন প্রবিং চেক করব যে মার্জিনাল জিঞ্জিভা। আমরা বলতেছি মার্জিনাল জিঞ্জিভা চেক করব এবং ইন্টারডেন্টাল জিঞ্জিভা চেক করব। তা আমরা মার্জিনাল জিঞ্জিভা কোনটাকে বলবো? আমরা যে জিঞ্জিভা, যে ফ্রি জিঞ্জিভার যে অংশটুকু আমাদের টুথ সারফেসে লেগে থাকে, সেটা হলো মার্জিনাল জিঞ্জিভা। আমরা মার্জিনাল জিঞ্জিভা আমরা আহ আমরা মার্জিনাল জিঞ্জিভা চেক করব এবং ইন্টারডেন্টাল জিঞ্জিভা বলতে যে বলি যে আমাদের এমব্রেসের মধ্যে জিঞ্জিভাটা থাকে, সেটা দুই দাঁতের মাঝখানে যে জিঞ্জিভা থাকে সেটাকে বলি আমরা ইন্টারডেন্টাল প্যাপিলা। এই ইন্টারডেন্টাল প্যাপিলা বা ইন্টারডেন্টাল প্যাপিলাতে আমাদের এখানে কোনো বিওপিতে আমরা পজিটিভ হয় কিনা সেটা আমরা চেক করব। তা আমরা ব্লিডিং অন প্রবিংটা আমরা সাধারণত কিভাবে চেক করি? আমরা বলছি ব্লিডিং অন প্রবিংটা আমরা দুইটা উপায়ে চেক করতে পারি। একটা হলো তোমার আমাদের যে আমাদের যে পিরিয়ডন্টাল প্রব, সেই পিরিয়ডন্টাল প্রবটা আমাদের ৪ টা পয়েন্ট, আমাদের বাক্য মিজিও বাক্যাল, মিজিও লিঙ্গুয়াল, ডিস্টো বাক্যাল এবং ডিস্টো লিঙ্গুয়াল। এই ৪ টা পয়েন্টে আমরা লং অ্যাক্সিস বরাবর যদি আমরা ইনসার্ট করি পিরিয়ডন্টাল পকেটটা, মানে প্রবটা প্রব করায় কিছুক্ষণ রেখে আমরা যখন বের করে আনবো, যদি দেখা যায় যে সেটা ব্লিডিং হয় এবং ব্লিডিংটা খুব কম সময় থাকে, মানে ওই 10 সেকেন্ডের মধ্যে যদি ব্লিডিংটা বন্ধ হয়ে যায়, তখন আমরা বুঝবো যে এটি যে কেস অফ ক্রনিক জিঞ্জিভাইটিস। এই ক্রনিক জিঞ্জিভাইটিসের কারণে আমাদের এই ব্লিডিংটা হচ্ছে। কিন্তু এটা যখন কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস ব্লিডিং হবে, কন্টিনিউয়াস ব্লিডিং হবে, তখন আমাদের চিন্তা করতে হবে সেটা পেরিওডন্টাইটিস হতে পারে অথবা কোনো সিস্টেমিক ডিজিজ এর কারণে আমাদের এই ব্লিডিংটা হতে পারে। তো তখন আমরা ওইভাবে অন্যদিকে চলে যাব। তারপর হচ্ছে এই ৪ টা পয়েন্টের মাধ্যমে আমরা ব্লিডিং অন প্রবলেম করতে পারি একটা ওয়েতে। আরেকটা ওয়েতে আমরা মানে এই তোমার পেরিওডন্টাল প্রবটা আমরা ডিস্টো বাকাল বা ডিস্টো লিঙ্গাল বরাবর আমরা প্লেস করে আমরা যদি মানে লং অ্যাক্সিস বরাবর আমরা মুভমেন্ট করে নিয়ে আসি অ্যান্টেরিয়র দিকে বা মিডিয়াল দিকে, দেখা যায় যে নিয়ে আসার পরে আমাদের ওখানে ব্লিডিং হয়। ব্লিডিংটা উইদিন ১০ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে ইট ইজ এ কেস অফ ক্রনিক জিঞ্জিভাইটিস। এবং এক্ষেত্রে দেখা যায় যদি ব্লিডিং বেশি হতে থাকে, তখন আমরা পেরিওডন্টাইটিস বলতে পারি অথবা আমরা বলবো কোনো সিস্টেমিক ডিজিজ আমাদের থাকতে পারে। এইভাবে আমরা ব্লিডিং অন প্রবলেমটা আমরা চেক করতে পারি। আমরা মার্জিনাল জিঞ্জিভাতে এবং ইন্টারডেন্টাল জিঞ্জিভা। ঠিক আছে? তারপরে তোমার আমাদের যে মানে অ্যাটাচ জিঞ্জিভা, যে আমাদের অ্যাটাচ জিঞ্জিভা সেটা আমরা দেখবো যে অ্যাডিকুয়েট না ইনঅ্যাডিকুয়েট। কারণ ইনঅ্যাডিকুয়েট অ্যাটাচ জিঞ্জিভা কোন সময় হয়? যখন গাম ডিসিশন থাকে। গাম ডিসিশন থাকলে তোমার অ্যাটাচ জিঞ্জিভা মানে ইনঅ্যাডিকুয়েট থাকে। সেটা আমরা যদি গাম ডিসিশন থাকে তার মানে আমাদের অ্যাটাচ জিঞ্জিভাটা ইনঅ্যাডিকুয়েট। আর যদি গাম ডিসিশন না থাকে, অ্যাটাচ জিঞ্জিভাটা আমাদের অ্যাডিকুয়েট। তারপরে তোমার প্লাগটা, আমরা প্লাগ এক্সামিনেশন করব। যে প্লাগটা আমরা কোন জায়গায় এক্সামিনেশন করব? মার্জিনে এক্সামিনেশন করব এবং ইন্ট্রাপ্রক্সিমাল এরিয়াতে আমরা এক্সামিনেশন করব। প্লাগটা আমরা দেখব জিঞ্জিভাল মার্জিন এবং ইন্টারডেন্টাল প্যাপিলাতে বা ইন্টারপ্রক্সিমাল এরিয়াতে। যে আমরা প্লাগটা কিভাবে করব? যে আমরা যদি আমরা মার্জিনাল জিঞ্জিভা এবং ইন্টারপ্রক্সিমাল এরিয়াতে যদি আমরা যদি আমরা পেরিওডন্টাল প্রব দিয়ে আমরা স্ক্র্যাপিং করি, তাহলে দেখব যে একটা হোয়াইটিশ একটা মানে সাবস্টেন্স আমাদের দেখা যাবে। যদি সে মানে সেটা হবে এবং প্রচুর ফাউল স্মেলিং থাকবে এটা। মানে হোয়াইটিশ সাবস্টেন্স উইথ ফাউল স্মেলিং যদি থাকে, দিস ইজ দ্য প্লাগ। কারণ হলো প্লাগ তখনই বলবো যে এটা আমাদের কোনো সময় হার্ড হবে না। প্লাগ হার্ড হলেই তখন সেটা বলবো আমরা ক্যালকুলাস। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্লাগটা ৪৮ ঘন্টা পরের থেকে সেটা আস্তে আস্তে ক্যালকুলাস বা তোমার হার্ড হতে থাকে। তার মানে আমরা প্লাগ অ্যান্ড ক্যালকুলাসের ডিফারেন্স কিভাবে করবো? যে প্লাগ আমরা যদি স্ক্র্যাপিং করি আমরা ক্যারিজ প্রব বা পেরিওডন্টাল প্রব দিই, তাহলে আমাদের হোয়াইটিশ পার্টিকেল দেখা যাবে এবং হোয়াইটিশ পার্টিকেলটা প্রচন্ড ফাউল স্মেলিং থাকবে। আর যদি সেটা ক্যালকুলাস ডেভেলপ করে, সেই ক্যালকুলাসটা তাহলে তোমার নর্মালি সেটা তোমার স্ক্র্যাপিং করে বা প্রব দিয়ে সেটা তুমি আনতে পারবে না।
তারপর হচ্ছে তোমার সুপ্রাজিনজিভাল ক্যালকুলাস, তারপর হচ্ছে তোমার ক্যালকুলাসটা আমরা যেটা বলছি, ক্যালকুলাস সাধারণত সুপ্রাজিনজিভাল হতে পারে এবং সাবজিনজিভাল হতে পারে। তাহলে আমরা সুপ্রাজিনজিভাল বলতে কি বুঝি যেটা হলো জিনজিভাল মার্জিনের উপরে যে ক্যালকুলাসটা বসে থাকে এটাকে বলি আমরা সুপ্রাজিনজিভাল। আর যখন সেটা জিনজিভাল মার্জিনের ভিতরে বা আমাদের জিনজিভাল সালকাস বা আমাদের পেরিডন্টাল পকেট ফর্মেশন হয় সেখানে যদি কোনো ক্যালকুলাস ডিভিশন হয় সেটাকে বলে আমরা সাবজিনজিভাল ক্যালকুলাস। তো আমাদের কোশ্চেন হলো তাহলে আমরা কিভাবে সুপ্রাজিনজিভাল বা সাবজিনজিভাল ক্যালকুলাসটা আমরা আইডেন্টিফাই করব। সুপ্রাজিনজিভাল ক্যালকুলাস আইডেন্টিফাই করার জন্য আমরা তো নরমালি আমরা করতে পারি যে আমরা নরমালি যে আমাদের দাঁতের কালারটা সবসময় হোয়াইটিশ থাকে। বাট মানে ক্যালকুলাসের কালার এটা ইয়েলোইশ হতে পারে, হোয়াইটিশ হতে পারে, ব্ল্যাকিশ হতে পারে, বিভিন্ন কালার হতে পারে। এবং তাছাড়াও যদি কোনো সময় দেখা যায় যে দাঁতের কালারও তোমার ইয়েলোইশ এবং ক্যালকুলাসের কালার ইয়েলোইশ, সেক্ষেত্রে আমরা ডিসক্লোজিং এজেন্ট দিয়ে আমরা সেপারেট করতে পারি ক্যালকুলাস অ্যান্ড ট্রুথ সারফেস। তারপর তোমার আর যদি সাবজিনজিভাল ক্যালকুলাসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সাবজিনজিভাল ক্যালকুলাস তখনই হবে যে আমাদের যদি ক্রনিক জিনজিভাইটিস হয় তাহলে দেখা যাবে যে আমরা ব্লিডিং অন প্রবলেম, যদি ব্লিডিং অন প্রবলেম হয় তাহলে তোমার মাথায় রাখতে হবে সেটা ডিউ টু তোমার সাবজিনজিভাল ক্যালকুলাস। এবং এখানে হবে যে আমরা আমরা টুথ সারফেস সাধারণত স্মুথ হয়। আমরা যদি জিনজিভাল সালকাস আমরা যদি ট্যাপিং করি, জিনজিভাল সালকাসে যদি আমি বিভিন্ন টপটা আমরা যদি ট্যাপিং করে নিয়ে আসি বা আমরা যদি মুভমেন্ট করি মানে তোমার লং হেড বরাবর মানে তাহলে আমরা দেখবো যে ওখানে আমাদের রাফ মনে হবে। সাবজিনিভাল ক্যালকুলাস ডিভিশন হয় তাহলে ওখানে রাফ মনে হবে, কিন্তু সাবজিনিভাল ক্যালকুলাস না থাকলে ওটা রাফ হবে না। তার মানে আমরা সাবজিনিভাল ক্যালকুলাসটা আমরা দুটা উপায়ে আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে ব্লিডিং অন প্রবিং এবং রাফনেস অফ দ্য রাফনেস অফ দ্য টুথ যা দিয়ে আমরা সাবডিভিশনাল ক্যালকুলাসটা করতে পারি। তো তো এটা হচ্ছে তোমার, তারপরে হচ্ছে তোমার করতে হবে। তারপরে আমরা এক্সামিনেশন দেখবো যে কোন কোন দাঁত মিসিং আছে, কোন কোন দাঁত প্রেজেন্ট আছে, বা কোন ডেসিডুয়াস টিথ আছে কিনা, এই যে এগুলো আমরা দেখবো। যে দেখা যায় অনেক সময় ডেসিডুয়াস টিথ থাকতে পারে মিস ডেন্টিশন পিরিয়ডে, 6 থেকে 13 বছর বয়সে মিস ডেন্টিশন পিরিয়ডে আমাদের দুধ দাঁত থাকতে পারে, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। বা কোনো দাঁত মিসিং থাকলে সেটা আমরা লিখবো, এবং কোনো দাঁতে যদি আমাদের মানে যেসব দাঁত প্রেজেন্ট আছে সেই জিনিসগুলো আমরা দেখবো। তারপরে নেক্সট হচ্ছে আমাদের ক্যারিজ। আমরা ক্যারিজ ডিটেকশনের জন্য আমাদের ক্যারিজ ডিটেকশন তোমার প্রব আমরা ব্যবহার করব। মানে আমরা প্রিন্সিপাল কন্ডিশন দেখার জন্য পেরিডন্টাল প্রব ব্যবহার করব, আর ক্যারিজ ডিটেকশনের জন্য আমাদের মানে আমরা ক্যারিজ ডিটেকশন প্রব ইউজ করব। সেটা দেখবো আমরা যে আমাদের এই মানে কোনো ডিকে আছে কিনা। সাধারণত আমরা জানি যে এই ডেন্টাল ক্যারিজটার প্রথম যে ইনিশিয়েশনটা হয় হোয়াইট স্পট দিয়ে, যে কোনো ধরনের হোয়াইট স্পট আছে কিনা। তো হোয়াইট স্পটটা আস্তে আস্তে তোমার মানে ব্ল্যাকিশ স্পটে রূপান্তরিত হয়, এবং আস্তে আস্তে দেখা যায় ওখানে একটা হোল তৈরি হয়, একটা গর্ত তৈরি হয়। তো ওখানে গর্তের মধ্যে তোমার ফুড ইনফেকশন হয়। তার মানে বলবো যে আমাদের কোনো স্পট আছে কিনা, সেটা ব্ল্যাকিশ হোক বা হোয়াইটিশ হোক, বা কোনো ডিকে আছে কিনা, কোনো হোল আছে কিনা, সেটা আমি দেখবো। বা আমি দেখবো যে কোনো ওই হোলের মধ্যে তোমার টপ ইনসার্ট করলে কোনো সেন্সিটিভিটি হয় কিনা, বা মানে যে হোলের মধ্যে কোনো মানে ফুড ইনফেকশন হয়েছে কিনা সেটা আমাদের দেখতে পারি। বা দেখবো এখন আমাদের কোনো পালপাল লিশন হয়েছে কিনা, মানে সেখানে পালপাইটিস ডেভেলপ করছে কিনা। হ্যাঁ, সেটা পালপাইটিস ডেভেলপ করে দেখা যাচ্ছে আমরা যদি পেশেন্টের আমরা মানে ওখানে আমরা ক্যারিজ প্রবটা যদি আমরা ওখানে করি তাহলে দেখবো যে আমরা সফট ডেন্টিন পাবো। আর সফট ডেন্টিন নিচে থাকবে আমাদের পাল্প। তো যদি সেটা পালপাল লিশন হয় তাহলে দেখবে সফট ডেন্টিন এক্সপোজ হয়ে গেলে ওখানে পেশেন্টে তোমার পেইন অনুভব করবে। বা অনেক সময় আমরা দেখবো যে আমাদের যে যদি সেটা পালপারিস ডেভেলপ করে তাহলে আমরা দেখবো যে রেড কালারের তোমার একটা শ্যাডো আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে আমাদের কোনো পেরিএপিক্যাল মানে সেই মানে পালপারিস থেকে পেরিএপিক্যাল লিশন হয়েছে কিনা সেটা আমাদের দেখতে পারি। তারপর হচ্ছে তোমার সেন্সিটিভিটি অফ থার্মাল সেন্স। মনে করো যে আমাদের এই যে ক্যারিজ ছাড়া আমাদের আরো কোনো যেসব মানে আমাদের টুথটাকে মানে ড্যামেজ করে সেটা হলো যেমন অ্যাট্রিশন, অ্যাব্রেশন, এরোশন, এই ৩ টা টার্ম আমরা জানি। অ্যাট্রিশন কোনটা? যে আমাদের আমাদের মেকানিক্যাল মধ্যে আমরা যেটা বলি যে আমাদের মানে ট্রমাটিক বাইটের কারণে, বা কোনো প্যারাফাংশনাল হ্যাবিট বা ব্রুক্সিজমের কারণে আমাদের দাঁতে কামড় লেগে যে আমাদের যে দাঁতের ক্ষয় হয় সেটাকে বলি আমরা অ্যাট্রিশন। সেই অ্যাট্রিশন হচ্ছে কিনা। বা অ্যাব্রেশন যেটা বলি আমরা ফল্টি টুথ ব্রাশিং।
পটি টুথ ব্রাশিং মানে আমরা ঠিকমতো ব্রাশটা ইউজ করতেছি কিনা। ও আমরা আমরা এর আগে যখন বলছি যে ওরাল হেলথ টেকনিকের কথা বলছি, তখন আমাদের এটাও জিজ্ঞেস করতে হবে যে ব্রাশিংটা আসলে ঠিকমতো ভাবে ব্রাশ করতে পারে কিনা, প্রপার টেকনিক ফলো করতে পারতেছি কিনা। না, আমাদের সবসময় ব্রাশিং টেকনিকটা হলো তোমার ব্রাশ মেথড বা আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, এটা আমাদের মুভমেন্ট করতে হয়। কিন্তু অনেকে দেখা যাচ্ছে হরিজন্টাল মুভমেন্ট করে, তাতে যে সার্ভাইকাল মার্জিনটা ওখানে আমাদের যে একটা ফ্যাসেট তৈরি করে, ওটাকে বলি আমরা অ্যাব্রেশন। যেটা মেকানিক্যাল কারণে যেটা হয় সেটাকে বলি অ্যাব্রেশন। আর যেটা বাইটিং এর কারণে হয়, ট্রমাটিক বাইট বা প্রক্সিমিজনের কারণে যেটা হয় সেটাকে বলি আমরা অ্যাট্রিশন। তারপরে হচ্ছে ইরোশন। ইরোশন হলো তোমার যদি অ্যাসিডিক রিফ্লাক্স হয় বা অ্যাসিডিটির কারণে যদি যেটা হয় সেটাকে বলি আমরা ইরোশন। আর তারপরে আমরা দেখবো যে আমাদের যে অক্লুশনটা দেখবো। আমরা জানি যে আমাদের যে নরমাল অক্লুশন, ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3, যে অক্লুশনটা নরমাল অক্লুশন আছে নাকি না ক্লাস 1 না ক্লাস 2 অক্লুশন আছে, সেটা আমরা দেখবো। তো ক্লাস 1 ক্লাস 2 অক্লুশন দেখতে গেলে তো আমাদের আসলে অনেক বড় ক্লাস নিতে হবে। তো আমরা জানি যে আমরা যদি মানে এই ক্লাস 1 ক্লাস 2 এবং এটা আমরা সাধারণত ইনসিডার দিয়ে রিলেশন করতে পারি, ক্যানন রিলেশন হতে পারে। এটা হলো তোমার মোলার রিলেশন হতে পারে। ইনসিডার রিলেশনশিপে বলতেছে যে লোয়ার ইনসিডার এজটা আপারের মিডল ওয়ান থার্ডে অক্লুড করে। ইনসিডার রিলেশনশিপে বলছে যে লোয়ার এজ ইনসিডার এজটা আপারের মিডল ওয়ান থার্ডে অক্লুড করে। যদি সেটা সামনে হয় সেটা হবে এস টু এজ, আর যদি আর সামনে চলে আসে সেটা ক্লাস 3 হবে। আর যদি এটা পিছন দিকে চলে যায়, মিডল সাইডের পিছনে চলে যায়, সেটা হবে ক্লাস 2। তো আবার যদি সেটা ট্রমাটা যদি সেটা প্যালেটে লেগে যায়, তখন সেটা বলি আমরা ট্রমাটিক বাইট। এভাবে আমরা মানে ক্যানাইন রিলেশনশিপে বলতে পারি আপার ক্যানাইনের টিপটা লোয়ার ক্যানাইন এবং ফার্স্ট মোলারের মাঝখানে এটা তোমার অক্লুড করবে। এটা হলো ক্যানাইন রিলেশনশিপ। আর হচ্ছে তোমার মোলার রিলেশনশিপে ক্লাস 1 এ বলছে যে আপার মিজোবাকাল কাস্ট অফ আপার ফার্স্ট মোলার অক্লুড ইন দ্য মিজোবাকাল গ্রুপ অফ দ্য লোয়ার ফার্স্ট মোলার। এটা হলো ক্লাস 1। এইভাবে আমরা মানে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপরে হচ্ছে তোমার এভাবে অক্লুশন, তারপরে হচ্ছে ফাইনালি আমাদের ইনভেস্টিগেশন। আমরা ইনভেস্টিগেশন করব যে আমাদের আসলে আমরা দেখব যে আমরা কোনো স্পেসিফিক দাগকে আইডেন্টিফাই করতে চাই কিনা, বা কোনো অ্যাজ এ হোল পুরো আমাদের ম্যান্ডিবল ম্যাগজেলাকে আইডেন্টিফাই করতে চাই না। যদি আমরা স্পেসিফিক কোনো দাগকে আমরা আইডেন্টিফাই করতে চাই, বা স্পেসিফিক কোনো ক্যারিজ বা স্পেসিফিক কোনো পেরিডন্টাল পকেট, তাহলে আমাদের সবচেয়ে আইডিয়াল হবে ইন্ট্রাওরাল পেরিএপিক্যাল ভিউ রেডিওগ্রাফ। যদি সিঙ্গেল দাঁতের জন্য হয় বা দুইটা দাঁতের জন্য হয়, তাহলে সবচেয়ে আইডিয়াল পদ্ধতি হবে ইন্ট্রাওরাল পেরিএপিক্যাল রেডিওগ্রাফ। আমরা যখন যদি একাধিক দাঁতের সমস্যা দেখতে যাব, মানে গ্রসলি দেখতে যাব, বা আমরা যদি দেখতে চাই যে গাম ডিসিশন বা আমাদের যদি বোন রিজেকশন প্যাটার্ন দেখতে চাই, তাহলে আমাদের এজ এ হোল আমাদের মানে অর্থোপেন্ডোগ্রাম বা ওপিজি করতে হবে। মানে এজ এ হোল আমাদের যদি অনেকগুলো দাঁতের অবস্থা দেখতে চাই, তাহলে আমাদের ওপিজি করতে হবে। সিঙ্গেল বা দুইটা দাঁতের অবস্থা দেখতে চাই, তাহলে আমাদের পেরিফেরাল দেখলে ভালো হয়। সবচেয়ে ভালো হবে আমাদের যেটা তোমার সিবিসিটি, যেটা বলি কম্পিউটারাইজ বিম টোমোগ্রাফি, যেটা বলি আমরা সিবিসিটি। সেই জিনিসটা সেটা করলে আমাদের মানে সেটা ইন্ডিভিজুয়াল দাঁতের জন্য ভালো, সেটা মানে 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 তোমার এজ এ হোল পুরো মানে ওয়ালের জন্যই সেটা বেটার। এই জন্য যেহেতু এটা অনেক কস্টলি, এই জন্য এটা আমাদের আসলে সব পেশেন্ট করতে পারবো না। যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে, বেয়ার করতে পারে, তাহলে আমরা এটা হলো সবচেয়ে আইডিয়াল মেথড অফ ইনভেস্টিগেশন। তাছাড়া আমরা যদি সেটা সোয়েলিং হলে সেখানে আমরা বায়োপসি করতে পারি। বায়োপসি করে আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং আমাদের কোনো সময় যদি আমরা যদি সেটা ব্লিডিং ডিসঅর্ডার বা ব্লিডিং মানে ব্লাড রিলেটেড কোনো ইয়ে হয়, এই জন্য আমাদের হেমাটোলজিক্যাল যদি এক্সামিনেশন গুলা যেটা ওটা আমরা করে আমরা মানে কনফার্ম করতে পারি। তারপর হচ্ছে তোমার পেরিডন্টাল পকেট ডেপথ। পেরিডন্টাল পকেট ডেপথ মেজারমেন্ট আমরা কিভাবে বের করব? পেরিডন্টাল পকেট ডেপথ বের করতে গেলে আমাদের ৬টা পয়েন্টে, আমরা যেমন ব্রিডিংটা বিওপিটা বলছি ৪টা পয়েন্টে, আর পেরিডন্টাল পকেটের ক্ষেত্রে আমরা বলবো ৬টা পয়েন্টে। ৬টা পয়েন্টে একটা হলো মিডিওবাক্কাল, মিডল, ডিস্টোবাক্কাল, মিডিওলিঙ্গুয়াল, মিডল এবং ডিস্টোলিঙ্গুয়াল। আমরা ৬টা পয়েন্টে আমরা মানে পেরিডন্টাল প্রপটা ইনসার্ট করে আমরা দেখবো যে আমাদের নরমালি আমরা জানি যে নরমাল জিঞ্জিভাল সালকাসের ডেপথ হচ্ছে তোমার 2 to 3 মিলিমিটার। এখন যদি পেরিডন্টাল পকেট হয়, সেক্ষেত্রে আমাদের যদি 3 মিলিমিটারের বেশি হয়, তার মানে দিস মিনস দ্য পেরিডন্টাল পকেট। সেই পকেটে মনে করো যে আমাদের যদি দেখা যায় যে এটা একটা ডেপথনেস আসছে 7 মিলিমিটার,
তাহলে আমরা বুঝবো যদি সেটা ডেপথ যদি 70 মিলিমিটার হয় তাহলে আমরা 3 মিলিমিটার বাদ দেবো ফর দ্য gingival sulcus নরমাল ডেপথ। আর 3 থেকে আমাদের 7 বাদ দিলে দেখা যায় হচ্ছে তোমার 4 মিলিমিটার। দ্যাট ইজ 4 মিলিমিটার হচ্ছে আমাদের পেরিডন্টাল মানে মানে তোমার 4 মিলিমিটার হচ্ছে আমাদের ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট লস। মানে আমাদের ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট লস কতটুকু হলো? সেটা হলো 4 মিলিমিটার। আর 3 মিলিমিটার ফর দ্য gingival sulcus and পেরিডন্টাল পকেট ডেপথ হলো 7 মিলিমিটার। তাহলে আমাদের বুঝলাম যে আমাদের ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট হলো 4 মিলিমিটার। এভাবে আমরা মানে এই 6টা পয়েন্টে আমরা এটা করতে পারি। যে আমাদের এই পকেটটা বিভিন্ন ধরনের হতে পারে। যদি সে সিঙ্গেল হয় সেটাকে বলে আমরা সিম্পল পকেট। যদি সেটা একাধিক হয় সেটাকে বলে আমরা কম্পাউন্ড পকেট। যদি সেটা কমপ্লেক্স হয় দেখা যায় যে এটা অরিজিন এক জায়গায়, ইনসার্শন বা ওপেনিংটা আরেক জায়গায়। এই ধরনের কোনো হলে সেটাকে বলে আমরা কমপ্লেক্স তোমার পেরিডন্টাল পকেট। কমপ্লেক্স পেরিডন্টাল পকেটটা মানে আমাদের চেক আপ করার জন্য আমাদের যে পদ্ধতি অবলম্বন করি সেটা হলো আমাদের একটা ইনভেস্টিগেশন করি। সেটা হলো ডিপে পয়েন্ট আমরা জানি, কাটা পাতা পয়েন্ট, যারা পয়েন্ট দিয়ে আমরা যদি আমরা যেখানে আমরা ডাটা পয়েন্টটা আমরা যে পয়েন্টে আমরা পেরিডন্টাল পকেট বলে করছি সেখানে আমরা ইনসার্ট করার পরে দেখা যাবে যদি এটা কমপ্লেক্স পকেট হয় তাহলে দেখা যাবে যে ওই সোর্স বরাবর ওই মানে ডিসক্রিপশন করে ওই মানে তোমার কমপ্লেক্স পকেটের আইডেন্টিফিকেশন এরিয়াতে চলে যাবে। যদি আমরা একটা জিপি পয়েন্ট আমরা ওই প্লেস ওই পয়েন্ট দিয়ে আমরা ঢুকিয়ে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে কমপ্লেক্স পকেট। তো আমরা এইভাবে আমরা পেরিডন্টাল পকেটটা ডেট মেজারমেন্ট করি। তারপরে হচ্ছে তোমার তোমার মোবিলিটি টেস্ট করার জন্য আমাদের কি করতে হবে? 2টা ব্লান্ট ইনস্ট্রুমেন্ট নিতে হবে। ব্লান্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে আমাদের বাক্কাল এবং লিঙ্গুয়াল সারফেসে আমাদের মানে ব্লান্ট ইনস্ট্রুমেন্ট ধরতে হবে। একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা সাপোর্ট দেবো, অন্য ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা মানে ফোর্স দেবো। মানে তাহলে আমরা যদি আমরা লিঙ্গুয়ালি সাপোর্ট দেই, বাক্কালি আমরা ফোর্স দেই তাহলে আমরা মানে বাক্য লিঙ্গুয়াল মোবিলিটি দেখতে পারবো। আবার আবার ঠিক একই রকম আমরা বাক্যালি সাপোর্ট দিয়ে আমরা লিঙ্গুয়ালকে আমরা ফোর্স দিয়ে আমরা লিঙ্গ বাক্যালি আমরা যে মোবিলিটিটা আমরা দেখতে পারবো। তা আবার এবং আমরা মানে ওই তোমার আর যদি যদি মানে ক্লাস 3 মোবিলিটি আমরা কি বলি? ক্লাস 3 মোবিলিটি দেখা যাচ্ছে যে আমাদের সব ধরনের মানে সব দিক দিয়ে আমাদের বোন রিডাকশন হয়। সেক্ষেত্রে যদি আমরা প্রেসার দেই মানে অক্লোজাল সারফেস দেখা যায় ওটা মানে তোমার ইনট্রুশন হচ্ছে। আবার ছেড়ে দিলে সেটা আবার এক্সট্রুশন হচ্ছে। এটা দেখে এভাবে আমরা মোবিলিটি টেস্ট করতে পারি। তারপরে হচ্ছে তোমার ড্রিফটিং। দেখা গেল যে দীর্ঘদিন ধরে যদি দেখা যায় যদি তোমার মানে টুথ মিসিং থাকে তাহলে দেখা যায় যে ওটা ড্রিফটিং হয়। পাশের দাঁতগুলো ড্রিফটিং হয়। মিডলে ড্রিফটিং হতে পারে, ডিস্টালি ড্রিফটিং হতে পারে। আবার অন্য ক্ষেত্রে দেখা যায় যে উপরের দাঁতগুলো নিচে নামতে থাকে মানে ওভার ইরাপশন হতে থাকে। কোন স্পেস যদি খালি থাকে দীর্ঘদিন ধরে তাহলে দেখা যায় উপর দাঁত তখন মানে নিচের দাঁত মানে উপরে না থাকলে নিচের দাঁত উপরে উঠতে পারে এবং মানে উপরে না থাকলে নিচের দাঁত উপরে উঠতে পারে বা উপরে নিচে না থাকলে উপরের দাঁত নিচে নামতে পারে। এটাকে বলি আমরা ওভার ইরাপশন। এই ওভার ইরাপশন হতে পারে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় স্পেসিং হতে পারে। যদি দেখা যায় মোবিলিটির কারণে গ্রোথটা স্পেসিংও হতে পারে। তারপর হচ্ছে তোমার ফালকারেশন ইনভলভমেন্ট। দেখা যায় যে আমাদের যে মাটির রুটের টুথের ক্ষেত্রে আমাদের যে যে বনি এরিয়াটা বিটুইন টু দ্য রুটের মধ্যে যে বনি এরিয়াটা এটা যদি মানে তোমার ডিসেপশন হয় বা যে কোনো ধরনের কারণে যদি এটা ক্ষয় হয় সেটাকে বলি আমরা ফালকারেশন ইনভলভমেন্ট। এই ফালকারেশন ইনভলভমেন্টটা সাধারণত আমরা যে মানে বের করি যে আমাদের সাধারণত মানে হ্যাম্প এটল 1975 এ আমরা বলছে যে 3টা ডিগ্রি 1, ডিগ্রি 2 এন্ড ডিগ্রি 3। ডিগ্রি 1 এসে বলছে যদি আমাদের যে আমরা আচ্ছা আমরা একটা জিনিস মাথায় রাখি যে আমরা 3 ধরনের পেরিডন্টাল প্রব ইউজ করতে পারি। বাট আমাদের বাংলাদেশে যে যে প্রবটা ইউজ করি যেটা সবসময় পাওয়া যায় পেরিডন্টাল প্রব সেটা হচ্ছে নাম হলো তোমার আমাদের আমাদের যে নামটা হলো তোমার মিশিগান প্রব। মিশিগান প্রব বা মিশিগান প্রবে একটা সমস্যা হলো এটা মানে তোমার অ্যাপেক্সে অ্যাকিউট থাকে। এই জন্য আমরা যখন ইনসার্ট করি পেশেন্ট পেন ফিল করে। এই পেন ফিল করাকে অ্যাভয়েড করার জন্য ডাব্লিউএইচও মানে মার্ক একটা প্রব আছে, পেরিডন্টাল প্রব আছে সেটাকে বলি আমরা ডাব্লিউএইচও প্রব। এই ডাব্লিউএইচও প্রবের এটা হলো এটার এন্ডিংটা হচ্ছে রাউন্ড। সেক্ষেত্রে আমরা যখন ইনসার্ট করি পেশেন্ট মানে পেন ফিল করে না। এটা হলো সবচেয়ে ভালো বাট এটা আমাদের দেশে পাওয়া যায় না। আমরা যেটা ব্যবহার করি সেটা হলো মিশিগান প্রব।
আর আমরা পালকাশন ইনভলভমেন্টের জন্য পালকাশন আমাদের মেজারমেন্ট করার জন্য আমাদের যে প্রপটা ইউজ করি সেটাকে বলি আমরা নেইবার প্রপ নেইবার প্রপ নেইবার প্রপ। এই নেইবার প্রপ কি, এটা জাস্ট দেখতে আমাদের যে আমাদের ক্যারিজ প্রপটা আছে ক্যারিজ প্রপের মতোই, এবং মানে এটা রাউন্ডেড, মানে ক্যারিজ প্রপের মতো রাউন্ডেড, মানে সার্কেল এটা, এবং এখানে মার্কিং থাকে। আমরা যখন মানে এটা যদি স্ট্রেইট হয় তাহলে তো আমরা ঢোকাতে পারবো না, যখন কার্ভ থাকবে তখন আমরা ইজিলি ঢোকাতে পারবো এবং মার্ক করতে পারবো। সেটাকে বলছে যে আমরা নেইবার প্রপ দিয়ে যখন আমরা ইনসার্ট করব, সেটা যদি উইদিন 2 মিলিমিটার 3 মিলিমিটারের মধ্যে থাকে বা 3 মিলিমিটার ম্যাক্সিমাম হয়, সেটা বলবো ডিগ্রি 1। যদি সেটা 3 মিলিমিটারের বেশি হয়, বাট মানে তোমার থ্রো অ্যান্ড থ্রো না, মানে একদিক দিয়ে দিলে লিঙ্গলে দিলে বাক্যাল যদি না বেরিয়ে আসে, বা 3 মিলিমিটারের উপরে হয়, সেটাকে বলবেন ডিগ্রি 3, ডিগ্রি 2। আর যদি দেখা যায় যে সেটা মানে আমি যদি বাক্যাল দিয়ে যদি লিঙ্গলে বেরিয়ে আসে, থ্রো অ্যান্ড থ্রো থাকে, তখন সেটাকে বলবো আমরা ডিগ্রি 3। এটা হলো হ্যাম্প এট অলের 1975 এর মতবাদ। আরেকটা হচ্ছে র্যামফার্ড অ্যান্ড অ্যাশ 1979 এ আরেকটা মতবাদ দিয়েছে। সে বলেছে যে যে ক্লাস 1 কোনটা বলছে যে বিগিনিং ইনভলভমেন্ট টিস্যু ডিস্ট্রাকশন, মানে যদি সেটা 2 মিলিমিটারের নিচে হয় তখন সেটাকে বলবো ডিগ্রি ক্লাস 1। আর যদি সেটা 2 মিলিমিটারে অ্যাভাব বাট নট থ্রো অ্যান্ড থ্রো, মানে বাক্য লিঙ্গলে যদি না হয়, সেটা হলো ক্লাস 2। এবং যদি সেটা থ্রো অ্যান্ড থ্রো হয়, সেটাকে বলবো আমরা ক্লাস 3 ফালকাশন ইনভলভমেন্ট। তো এইভাবে আমরা ফালকাশন গুলো আমরা চেক করতে পারি। তারপরে হচ্ছে তোমার তারপরে আমরা যেটা বললাম যে মানে ডিপটিং স্প্রিং সব বললাম। তারপরে হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আমাদের ফাইনালি যেটা করতে হবে, আমরা এখানে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা কোন সময় মানে ফাইনাল বা কনফার্মেটরি ডায়াগনোসিস করতে পারবো না। কনফার্মেটরি ডায়াগনোসিস করতে গেলে আমাদের ইনভেস্টিগেশন বা রেডিওলজি এক্সামিন করে আমাদের করতে হবে। তখন আমাদের কি করতে হবে, যে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করে আমরা পেশেন্টকে মানে যেটা বলি আমরা প্রফেশনাল ডায়াগনোসিস আমরা করতে পারবো। প্রফেশনাল ডায়াগনোসিসের সাথে সাথে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মাথায় রাখতে হবে। তখন আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমাদের ইম্পর্টেন্স থাকে। আমরা যখন মানে কনফার্মেশন ডায়াগনোসিস সাথে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস দিয়ে মানে আমাদের মানে সেপারেট করার জন্যই আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা অবশ্যই দরকার। তো এই হলো আমাদের। তারপরে হচ্ছে তো আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা ওটার মধ্যে আসবো না। ট্রিটমেন্ট তখন আমরা যখন শর্ট লং কেস আমরা লিখতে যাব, তখন আমাদের ট্রিটমেন্ট প্ল্যানও লিখতে হবে, আমাদের ফলো আপ লিখতে হবে, আমরা কি ট্রিটমেন্ট দেবো। ট্রিটমেন্ট বলতে আমরা সাধারণত বলি যে একটা হলো ইমার্জেন্সি ট্রিটমেন্ট, আর একটা হলো নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, আর একটা হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। যদি সেটা পেরিওডন্টাল ট্রিটমেন্ট হয় বা জিনজিভাইটিসের ট্রিটমেন্ট হয়, সেটা এই ধরনের ট্রিটমেন্ট। আর হলো তোমার অ্যাবসেস হলে সেটা হলো ইমার্জেন্সি ট্রিটমেন্ট, নন সার্জিক্যাল ট্রিটমেন্ট এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট। এভাবে আমরা ভাগ করে আমরা ট্রিটমেন্ট প্ল্যান গুলো দিতে পারি এবং ফাইনালি আমরা ফলো আপ দিব পেশেন্টকে। তো এই হলো আমাদের আসলে। এবং এই জিনিসগুলা আমরা মানে লং কেসের সময় আমরা এই জিনিসগুলো দেখবো। এবং ফাইনালি লং কেসের মধ্যে মানে এক্সামিনার যে জিনিসটা করবে, লং কেসে এক্সামিনারটা মানে এত কিছুই তুমি লিখবা বাট মানে তোমাকে কিন্তু প্রত্যেকটা জিনিস এক্সামিনার দেখাতে বলবে না। এক্সামিনার বলতে হয় যে তুমি এক্সামিনেশন করে যে পজিটিভ ফাইন্ডিং গুলা পেয়েছো, যে পজিটিভ ফাইন্ডিং এর জন্য তুমি ডায়াগনোসিস তোমার জন্য সুবিধা হয়েছে, সেই পজিটিভ ফাইন্ড গুলা তোমার মানে একত্র করে আমাদের ডায়াগনোসিসের দিকে যেতে হবে। আমাদের এই জন্য সেলেন ফিচার যখন বলবো, তখন মানে আমরা পেশেন্টের নাম বলে কোথা থেকে আসছে, সে কি সময় কি মানে সমস্যা নিয়ে আসছে, এবং তার মানে তার এজ কত শেষ কত এগুলো বলতে হবে, তার সমস্যাগুলো বলতে হবে, প্রেজেন্ট ইলনেস বলতে হবে। তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশনে যদি পজিটিভ এক্সট্রা এক্সামিনেশন থাকে, পজিটিভ ইন্টারনাল এক্সামিনেশন থাকে, বা কোনো পজিটিভ কোনো মেডিকেল হিস্ট্রি থাকে, সেটা যেগুলো তোমার এই এই মানে সিলেন ফিচারের মধ্যে নিয়ে আসে বলতে হবে। আমাদের কথা হলো সিলেন ফিচারে আমরা সবই বলবো না, সিলেন ফিচারে যেটা ইম্পর্টেন্ট থিম, যেটা আমাদের ডায়াগনোসিসে হেল্প করবে, ওই জিনিসগুলো আমরা এই তোমার ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে নিয়ে আসবো। তো এইভাবে আমরা মানে এইভাবে জবাব দেবো, তখন পেশেন্ট মানে এক্সামিনার তখন তোমাকে মানে তার রিলেটেড কিছু কোশ্চেন এখানে শর্ট কেস লং কেসে জিজ্ঞেস করতে পারে। তো শর্ট কেসে যে জিজ্ঞেস মানে করাটা আসলে আমি মনে করি ঠিক না। তারপর যদি কেউ করতে পারে, বাট লং কেসে তোমাকে চ্যালেঞ্জ ফিচার ধরার সাথে সাথে যে তোমার কোশ্চেনের অ্যান্সারের উপর ভিত্তি করে সে একাধিক কোশ্চেনে অ্যান্সার দিতে পারে। এবং এই লং কেসের মার্ক যেমন 10 এবং শর্ট কেসের মার্ক 10। তো এইভাবে আমরা 20 মার্কের উপর ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা মার্কিং করতে পারি। তা আমি মনে করি যে আমাদের যে সিস্টেম আছে এই কোর্স কারিকুলামে, যে মার্কিং সিস্টেম আছে, মার্কিং সিস্টেম যদি আমি ফলো করি ঠিক মতো, মানে আমাদের এক্সামিনে আমাদের স্টুডেন্টদের যেমন আমি ফেল করতে পারবো না, বাট মানে চাইলেও ফেল করতে পারবো না, বা সে যদি না পারে তাহলে ইজিলি তাকে ফেল করানো যাবে। এই হলো মানে মার্কিং সিস্টেমের একটা ভালো দিক, যদি আমরা ঠিক মতো সেটা
ফলো করি। তো তো তাহলে আজকে এই পর্যন্তই। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা আমি কি আমার ওই যে এক্সামিনেশনের আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যেমন মানে প্রপ দিয়ে আমি কিভাবে পেটেন্টাল পকেট ডেপথ মেজারমেন্ট করি, কিভাবে গাম ডিসিশন মেজারমেন্ট করি। এই জিনিসগুলা আমি যদি আগামী মঙ্গলবার যে ক্লাস আছে, ওই ক্লাসে যদি ভাইভা নিয়ে আলোচনা করব। ওই ক্লাসে যদি আমি ওইগুলা একটু দেখিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় ভালো হবে। কেন এখন এই মুহূর্তে তো আমার ওই জিনিসগুলা গোছানোভাবে প্ল্যান করা নাই। তো আমি মনে করি যে ওই জিনিসগুলা যদি আমি আগামী ক্লাসের শুরুতেই এই এক্সামিনেশন গুলা কিভাবে সার্কাসন ইনভলভমেন্ট ভালোরেশন মেজারমেন্ট করে, কিভাবে আমাদের পেটেন্ট পকেট ডেপথ মেজার করে, কিভাবে মোবিলিটি টেস্ট করে, কিভাবে বিওপি করে, এটার দরকার হলে আমি আগামী ক্লাসে আমরা মানে স্লাইড আকারে দেখিয়ে আমি ক্লাসটা শুরু করে পরে ভাইবার দিকে চলে যেতে পারবো। তাহলে আমার মনে হয় যে যেহেতু আমার মনে হয় আজকে তো মানে আগামী কাল কাল যেহেতু বন্ধ এবং কোনো জায়গায় বোধহয় মঙ্গলবার দিন পরীক্ষা নেই। আমাদের পরীক্ষা বোধহয় বুধবার থেকে শুরু হবে। সেক্ষেত্রে মঙ্গলবার যদি ক্লাস নেই, আমাদের যারা পরীক্ষা দিবে মানে বুধবার দিন তাদের জন্য অনেকটা হেল্প হবে এবং তারা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে বলে আমি আশা করি। তো হ্যাঁ, ফাইরুজ। জি স্যার, আবিদুল সাদিক ভাইয়া, তারপর মোহাম্মদ আরিফুল ইসলাম শাওন আপনাকে সালাম জানিয়েছেন, আহসান হাবিব ইরফান আপনাকে সালাম জানিয়েছেন এবং MH সাকিব আপনাকে ধন্যবাদ জানিয়েছেন স্যার। থ্যাংক ইউ। জি স্যার। তো ধন্যবাদ স্যার, আপনি আমাদের এত প্রয়োজনীয় একটি ডিসকাশন করেছেন আমাদের সাথে এবং এতটা সময় দিয়েছেন। আশা করি সবাই অনেক বেশি উপকৃত হবে আপনার লেকচার দ্বারা। থ্যাংক ইউ সো মাচ স্যার। ধন্যবাদ ফাইরুজ। তো তোমরা সবাই ভালো থেকো এবং আমরা আশা করি যে তোমার আজকের লেকচারটা তোমাদের পরীক্ষার জন্য কিছুটা হলেও হেল্প হবে এবং আসলে অনলাইনে আমরা আসলে কিছুটা সহযোগিতা করতে পারি, বাট প্র্যাকটিক্যালি আমরা না দেখলে আমরা আসলে মেজারমেন্ট করতে পারি। তবুও আমি চেষ্টা করব যে তোমাদের যদি আমি ক্লিনিক্যালি আগামী দিন আমি যদি ওই এক্সামিনেশন গুলো দেখাই দিতে পারি, তাহলে হয়তো তোমরা একটু বুঝতে কিছুটা সুবিধা হবে এবং তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফাইরুজ। তো তোমরা থ্যাংক ইউ সবাই ভালো স্যার। থেকো এবং ভালোভাবে পরীক্ষা দাও এবং মাথা শারদীয় ঠান্ডা রেখে শুভেচ্ছা পরীক্ষা দিবা। স্যার আপনাকে। ভালো থেকো। ফাইরুজ। জি স্যার, শারদীয় শুভেচ্ছা আপনাকে স্যার। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। সবাইকে শারদীয় শুভেচ্ছা রইল। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ। জি।